এই তিশা, দেখছিস ছেলেটা কত কিউট। দেখ ঈশা, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি আমার বয়ফ্রেন্ডকেই ভালোবাসি। এখন কোন ছেলে কিউট, কোন ছেলে স্মার্ট তা আমার দেখার সময় নাই। আরে এত রাখছিস কেন? ছেলেটা সত্যি অনেক কিউট, একটু তাকিয়ে দেখ না। আরে তোর নাহিদের থেকে বেশি কিউট। ঈশার কথায় তিশা অনেকটাই বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকালো। হ্যাঁ, কিউট তো আমার কি। হ্যাঁ শোন, তুই আমার নাহিদকে একদম টানবি না, বলে দিলাম। আমার নাহিদ অনেক কিউট, শুধু আমি নাহিদকে বেশি ভাব ধরতে দিই না, তাই নাহিদকে একটু খ্যাত খ্যাত লাগে, কিন্তু ও এই ছেলের থেকে বেশি কিউট। শোন, তোর নাহিদ যদি ভাবের ভাবও নেয় না, তাও এই ছেলের ধারের কাছেও যেতে পারবে না। আচ্ছা, যেতে পারবে না সেটা মানলাম, কিন্তু তুই হঠাৎ এই ছেলেকে নিয়ে পড়লি কেন? সেটা জানি না কেন পড়লাম, কিন্তু এই ছেলেকে নিয়ে যত বেশি বলছি ততই আমার ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস। আরে সেসব কিছুই না রে, দেখ না ছেলেটার গাল দুটো কি গুলু গুলু, মনে চাচ্ছে একটু টেনে দেই। আর ঠোঁট দুটো দেখ, একদম স্ট্রবেরি। আরে বাহ, এত কিছু! যা না যা, একটু টেস্ট করে আয়। চুপ, কি বলছিস এইসব বেয়াদপের মতো? তবে আমার মনে হচ্ছে আমার লাইফে ভালোবাসার আগমন ঘটতে চলেছে। আচ্ছা চল যাই, ছেলেটাকে গিয়ে প্রপোজ করে আসি। ফুট, সেটা কিভাবে হয়? প্রথম দেখায় প্রপোজ? আগে ছেলেটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর এত কিউট ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে, তাই আজ প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয় তাহলে তো আমি ছ্যাঁকা খাবো। তাই আজ প্রপোজ করব না, কিন্তু এই ছেলের নাম আর ঠিকানা আমাকে নিতেই হবে। তার মানে কি, তুই এখন ছেলেটার কাছে যাবি নাকি কথা বলার জন্য? হ্যাঁ যাব, তুই আসলে আসতে পারিস, আর যদি না আসিস তাহলে আমি একাই যাব। আরে না, আমি যাব তো তোর সাথে। তোর কিউট বালক কি বলে দেখতে হবে না? ঈশা আর তিশা ছেলেটার কাছে চলে গেল। দূর থেকে ছেলেটা দেখতে যতটা না কিউট, কাছ থেকে আরো বেশি কিউট। ঈশা আর তিশা ছেলেটার পাশে দাঁড়ালো। তাদের দেখে ছেলেটা একটু সরে গেল। ইরে ঈশা, কিছু বল। কি বলবো, কিভাবে শুরু করব কিছু তো ভেবে পাচ্ছি না। রে, ছেলেটার সামনে যাবি, চুলগুলো ঠিক করবি, তারপর হাত বাড়িয়ে বলবি, হাই আমি ঈশা, তুমি দেখতে অনেক কিউট, একদম কমলা লেবুর মতো। ফুট, এটা আবার কেমন প্রশংসা হলো? তাহলে বলবি, আমি ঈশা, তোমাকে আমার মনের মধ্যে রাখতে চাই, থাকবে? আরে এটাও কেমন জানি লাগে আমার কাছে। তাহলে বলবি, এই ছেলে, তোকে আমার ভালো লাগছে, আমার সাথে প্রেম করবি? আরে রাখতো তোর আজাইরা পেঁচাল, আমি আমার মতো করে বলবো, তুই শুধু আমার সাথে থাকবি। আরে, তুই আমার প্রেমের সময় আমাকে সাহায্য করেছিলি, আমিও করব, আমি আছি তোর সাথে। ঈশা ছেলেটার সামনে দাঁড়ালো। কিছু মনে না করলে তোমার নাম জানতে পারি? ছেলেটা কোনো উত্তর দিল না। এই শুনতে পাচ্ছো, আমি কি তোমার নাম জানতে পারি? ছেলেটা কোনো উত্তর না দিয়ে একটু সাইডে চলে গেল। আরে আমি জানি তুমি কিউট, তোমার গার্লফ্রেন্ড আছে আমি সেটাও জানি, কিন্তু এত ভাব দেখানোর কি আছে? আমি জাস্ট শুধু তোমার নাম জানতে চাচ্ছি, আর কিছু না। ছেলেটা এর পরেও আর কোনো উত্তর দিল না। কতক্ষণ পর তাদের মাঝে আরো একটি মেয়ে আসলো। এসে বলল, এই বলে মেয়েটা ছেলেটাকে গাড়িতে করে নিয়ে চলে গেল। ঈশা তো রাগে ফুঁসছে, এইভাবে তিশার সামনে অপমানিত হতে হলো। তবে ব্যাপার না, এইরকম ছেলেরা এমনই হয়। ঈশা লক্ষ্য করলো তিশা কিছু একটা ভাবছে। কি রে তিশা, এত কি ভাবছিস? ভাবছি মেয়েটাকে আমি যেন কোথায় দেখেছি। এই বল বল, কোথায় দেখেছিস? যদি আবার দেখা পাই তাহলে ওর থেকেই ওর ভাইয়ার সব খবর নিতে পারবো। হ্যাঁ, মনে পড়েছে, একবার আমি নাহিদের সাথে ওর ছোট ভাইয়ের কলেজে গেছিলাম, সেখানে ওর ভাইয়ের সাথে ওকে দেখেছি। তাহলে তো হয়েই গেল, আমরা কালকেই ওই কলেজে যাচ্ছি আর সব খবর বের করছি। সেটা না হয় গেলাম, কিন্তু জানিস ঈশা, ছেলেটাকে আমার স্বাভাবিক মনে হলো না। সে যেমনই হোক, অবিবাহিত হলেই আমার চলবে। পরের দিন ঈশা আর তিশা মিলে নাহিদের ছোট ভাইয়ের কলেজে গেল। তারপর অনেক খোঁজাখুঁজির পর কালকের সেই মেয়েটাকে বের করলো। এ আপু শুনছো?
হ্যাঁ আপু, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। মেয়েটি ঈশার কাছে আসলো। হ্যাঁ আপু, বলুন। তোমার নাম কি? জি, আমার নাম রাত্রি। আমার বয়ফ্রেন্ড আছে, তাই যে আপনাদের পাঠিয়েছে তাকে গিয়ে বলুন আমার কথা ভুলে যেতে। এই একদম মারবো টেনে একচর, এইটুকু বয়সে প্রেম, আর এত বেশি বোঝো কেন? আর শোনো, আমি কারোর জন্য তোমার কাছে আসিনি, তোমার কাছে এসেছি কিছু খোঁজ খবর নিতে। হ্যাঁ বলুন, কি? কালকে ওই ফটো স্টুডিও থেকে যে একটা ছেলের সাথে গাড়ি করে চলে গেলে, ছেলেটা তোমার ভাইয়া তাই না? হ্যাঁ আমার ভাইয়া, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? তোমার ভাইয়ার নাম কি? আরিফুল ইসলাম রিয়ান। আচ্ছা রাত্রি, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। কি? তোমার ভাইয়া কি বিয়ে করেছে? না। রাত্রির কথা শুনে তো ঈশা আনন্দে আত্মহারা হয়ে গেল। আচ্ছা, আমি যদি তোমার ভাইয়ার বউ হই, তবে ভাবি হিসেবে আমি কেমন হব? ঈশার কথা শুনে রাত্রির মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি হলো রাত্রি, তুমি কি ভাবছো? আসলে আপু, আমার ভাইয়া কথা বলতে পারে না। রাত্রির কথা শুনে এইবার ঈশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার হেসে বলল, কথা বলতে পারে না তো কি হয়েছে? আমি তোমার ভাবি হতে চাই। তোমাদের বাসার ঠিকানা দিবে আমাকে? কিন্তু তাতেও কোনো কাজ হবে না, আমার ভাইয়া বিয়ে করবে না। কেন বিয়ে করবে না কেন? আসলে আমার ভাইয়ের জীবনে কিছু ভয়াবহ অতীত আছে, সেটা কিছুতেই ভাইয়া ভুলতে পারছে না। আচ্ছা, আমাকে বলবে কি এমন অতীত? আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু ও সব জেনে নে তুমি কি করবে? সেই সব পরে বলবো, আগে তুমি বলো। তারপর রাত্রি বলতে শুরু করলো। আসলে আমার ভাইয়াকে যেমন দেখছো তেমন না, একজন স্বাভাবিক মানুষ ছিল। আমার ভাইয়া কথা বলতো, হাসতো, কিন্তু হঠাৎ এসব এলোমেলো হয়ে গেল। আসলে আমার ভাইয়া একটা মেয়েকে খুব ভালোবাসতো, নাম ছিল সালমা আক্তার জুলি। জুলি আপুটা আমার ভাইয়াকে অনেক ভালোবাসতো। 5 বছরের রিলেশন ছিল তাদের। এই 5 বছরে ঝগড়া করেও কেউ 1 মিনিটের জন্য আলাদা হয়নি। কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। সব সময় কথা বলতো, ঘুরতে যেত, আরও অনেক কিছু করতো। ছোটোখাটো একটা সংসার বলতে পারো তুমি। বেশি কিছু বলবো না। আমার ভাইয়ের এই অবস্থা কি করে হলো সেটা বলছি। বরাবরের মতো ভাইয়া আর জুলি আপু ঘুরতে বের হয়েছিল। জুলি আপু জেদ করেছিল পাহাড়ি রাস্তায় ঘুরতে যাবে, ভাইয়া না করেছিল, কিন্তু আপু শোনেনি। তারা ঘুরতে গেল। যেহেতু ভাইয়া পাহাড়ি রাস্তা সম্পর্কে তেমন অবগত ছিল না, তাদের গাড়িটি এক্সিডেন্ট করে। হ্যাঁ, সেদিন আমার ভাইয়া ভাগ্যক্রমে বেঁচে গেলেও জুলি আপুর মৃত্যু ভাইয়া নিজের চোখে দেখেছিল। অনেক চেষ্টা করেও জুলি আপুকে বাঁচাতে পারেনি। জুলি আপুর মৃত্যুর পর ভাইয়া কেমন জানি হয়ে যেতে থাকে, একদম একা হয়ে যায়। কারোর সাথে কথা বলতো না, সময় মতো খেত না, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতো। প্রথমে ভাইয়া খুব কম কথা বলতো। আব্বু আম্মু ভাবছিল জুলি আপুর রেখে যাওয়া স্মৃতিগুলোর কারণে ভাইয়া কিছু বলতে পারছে না। তাই একদিন সব কিছু মানে জুলি আপুর দেওয়া গিফট, তাদের সব কিছু ছবি পুড়িয়ে ফেলেছিল। যখন ভাইয়া সেটা দেখলো ততক্ষণ এনে অনেক কিছুই পুড়ে গেছিল, কিন্তু প্রায় জিনিস আধা পোড়া ছিল। সেই সবগুলো ভাইয়া যত্ন করে রেখে দিয়েছে। আর ভাইয়া কেন জানি না সেদিন থেকে কোনো কথা বলে না। আর মজার ব্যাপার কি জানো, ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। যখনই বিয়ের কথা বলা হয় তখন জুলি আপুর ছবি বের করে কি যেন করে, আর মনে হয় ছবির সাথে অনেক কথা বলছে। হঠাৎ করে রাত্রি ঈশার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে আরে আপু, তুমি এমনভাবে কাঁদছো কেন? রাত্রির কাছ থেকে সবকিছু শুনে ঈশা কান্না করে দিয়েছে। আরে আপু, তুমি কাঁদছো কেন? আমাকে একদম আপু বলবে না, ভাবি বলে ডাকবে। কিন্তু ভাইয়া। তোমার ভাইয়া রাজি হোক আর না হোক, আমি তোমার ভাবি হতে চলেছি, সেটা তুমি জেনে রাখো। আপু, তুমি আমার ভাইয়াকে চিনো না, ও কাউকে বিয়ে করবে না। আবার আপু বলছি না আমাকে ভাবি বলবে? আর শোনো, তোমাদের বাসার ঠিকানাটা দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি। রাত্রি ওদের বাসার ঠিকানা দিয়ে দিল। শোনো রাত্রি, এইসব কিছুই এখন কাউকে বলবে না, আমি সব বলবো। হ্যাঁ জানি তোমার ভাইয়াকে মানাতে কষ্ট হবে, তবে ব্যাপার না, তোমার ভাইয়া ঠিক মেনে নেবে। এই কথা বলে ঈশা চলে আসলো। ঈশা ওদের বাসায় এসে আব্বু আম্মুকে ডাকতে শুরু করলো। কি রে মা, এমনভাবে চেঁচাচ্ছিস কেন?
আম্মু আমি বিয়ে করব। সেটা তো খুব ভালো কথা। আমি তোর আব্বুকে এখনই বলছি রকির আব্বুর সাথে কথা বলতে। ঈশার আম্মুর কথা শুনে ঈশা রেগে একদম আগুন। আম্মু আমি কি একবারও বলেছি আমি ওই রকি বদমাশকে বিয়ে করব? পুরো কথা না জেনে না শুনে কেন অন্যটা ভেবে বসো বলো তো? তাহলে কি তোর আব্বুকে বলবো তোর জন্য ছেলে দেখতে? না আম্মু, ছেলে আমার দেখাই আছে, আমরা সবাই ছেলের বাসায় যাব। সে কি রে, কোন ছেলে? ছেলের বাসা কোথায়? ছেলে কি করে? এত সব কিছু তোমার এখন না জানলেও চলবে। আপাতত চলো আমরা ছেলের বাসা থেকে ঘুরে আসি। আর আম্মু শোনো, তোমার আর আব্বুর ছেলে পছন্দ হোক আর না হোক, আমি কিন্তু ওই ছেলেকেই বিয়ে করব। তাহলে আমাদের যাওয়ার দরকার কি? আর ছেলে দেখবারই বা কি দরকার? তুই নিজেই তো সব ঠিক করে ফেলেছিস, এখন বিয়েটা তুই নিজেই করে নে। আরে আম্মু তুমি রাগ করছো কেন? আমি তোমাদের একমাত্র মেয়ে, আমার জামাইকে তোমরা দেখবে না সেটা হয়? আব্বুকে বলো কাল আমরা ছেলের বাসায় যাচ্ছি। মেয়ের জেদ সম্পর্কে ঈশার আম্মু ভালো করেই জানে, তবে সে এই বিষয়ে কিছুতেই সায় দিতে পারছে না। তার কেন যেন মনে হচ্ছে তার মেয়ে ভুল করতে যাচ্ছে। তবে একবার ছেলেটাকে দেখতে গেলে তো আর বিয়ে হয়ে যাবে না। তাই ঈশার আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমরা সবাই যাচ্ছি। ঈশা তার আম্মুকে জড়িয়ে ধরে একটা কিস করে তার রুমে চলে গেল। এখন বারবার শুধু রিয়ানের কথাই মনে পড়ছে। একদিনের দেখাতেই ঈশা রিয়ানকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। সেদিন রাতে ঈশা আর ঘুমাতে পারল না। পরের দিন দুপুরে ঈশা আর তার আব্বু আম্মু রিয়ানদের বাসায় গেল। কলিং বেল চাপতেই রাত্রি এসে দরজা খুলে দিল। আরে আপু তোমরা, আমি তো ভাবতেই পারছি না তুমি সত্যি সত্যি আমাদের বাসায় আসবে। আমি তো ভেবেছিলাম তুমি আমার ভাইয়াকে নিয়ে মজা করছো। এখন তোমার ভাবনা পাল্টেছে তো? হ্যাঁ, না না ভাবি। এই তো আমার লক্ষ্মী ননদের মতো কথা। যাও গিয়ে তোমার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসো। রাত্রি ঈশাদের বসতে দিয়ে রিয়ানের আব্বু আম্মুকে ডাকতে চলে গেল। কিছুক্ষণ পর রিয়ানের আব্বু আম্মু আসলো। ঈশা তাদের গিয়ে সালাম করলো। আরে থাক মা, সালাম লাগবে না। হ্যাঁ, তা যার জন্য আসা, আপনার ছেলে আর আমার মেয়ের 4 হাত এক করে দিতে চাই। আসলে আমরা আপনার ছেলেকে দেখিনি, আমাদের মেয়েই আপনার ছেলেকে দেখে পছন্দ করেছে। আপনারা কি আমার ছেলের সম্পর্কে সব কিছু বিস্তারিত জানেন? আব্বু ওনারা না জানলেও চলবে, আমি আপনার ছেলেকে নিয়ে সংসার করব, ওনারা না। মেয়ের এইরকম কথা শুনে তার আব্বু আম্মু কিছু বলতে চেয়েও বলতে পারলো না। কিন্তু সব কিছু জেনে একটা ডিসিশন নেওয়া দরকার, যাতে পরে কোনো ফ্যামিলি বলতে না পারে যে আমরা কোনো কিছু লুকিয়েছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। বলুন আপনার ছেলের সম্পর্কে। আসলে আমার ছেলে কথা বলতে পারে না, এমনিতে সব কিছু ঠিক আছে, শুধু চুপচাপ থাকে। আব্বুর কাছে এইরকম কথা শুনে ঈশার আব্বু আম্মু কাশি দিয়ে উঠলো। আচ্ছা আমরা তাহলে আজকে যাই, বাসায় গিয়ে আমাদের সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়ে দিব। তারা আর বেশিক্ষণ দেরি না করেই চলে গেল। ধুর, শুধু শুধু অপমানিত হওয়া। আর রাত্রি, তোর কি আক্কেল জ্ঞান কিছুই নেই? কোথাকার কোন মেয়ে এসে তোকে কি বলল আর তুই ধুর। শোন রাত্রি, এরপর থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি রিয়ান বিবাহিত আর ওর সংসার আছে, ও নিজের মতন করে সংসার সাজিয়ে নিয়েছে। আর রিয়ান এখন কোথায় রে? ভাইয়া তো একটু আগে বাইরে চলে গেছে। আচ্ছা, ওকে এই বিষয়ে কিছু বলিস না। অন্যদিকে ঈশাদের বাসায় ঈশা, তুই কি আর কোনো ছেলে খুঁজে পেলি না বিয়ে করার মতো? এমন একটা ছেলেকে তুই পছন্দ করলি যে কিনা কথাই বলতে পারে না। আমি এত কিছু শুনতে চাই না, আমি রিয়ানকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। কিন্তু মা, ওই ছেলেকে বিয়ে করলে তোর জীবন বরবাদ হয়ে যাবে। বরবাদ নয়, আমার জীবন সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমরা তো ছেলেটাকে দেখলামই না। আমার কাছে ছবি আছে, আমি দেখাচ্ছি। সেদিন রিয়ানকে যখন দেখেছিল তখন ঈশা বেশ কয়েকটা ছবি তুলে রেখেছিল। এই দেখো রিয়ান। ঈশার আব্বু আম্মু ছবি দেখে বলল, এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু কথা হলো। ও আব্বু আম্মু, এই কথার বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে দাও তো। ও কথা বলতে পারে না, এতে তো আমারই ভালো হলো আব্বু। সেটা কিভাবে? জানোই তো সংসারে একটু একটু ঝগড়া লাগে, সেটা লাগবে না।
একদম শান্তিতে সংসার করতে পারবো। তোমরা প্লিজ আর না করো না, পারলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। পরে কিন্তু এটা বলতে পারবি না আমরা কেন তোকে আটকাইনি। তোর জীবন আমাদের জন্য নষ্ট হয়ে গেছে। না আব্বু, এই কথা কোনোদিন তোমাদের শুনতে হবে না, সেটা আমি তোমাদের বলছি। তাহলে আমার কোনো আপত্তি নেই। ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলিটাও ভালো। পরের দিন ঈশা এবং তার আব্বু আম্মু আবার রিয়ানদের বাড়িতে। আজ রিয়ান বাসায় ছিল। যখন বিয়ে নিয়ে কথা হচ্ছে তখন রিয়ান সব চুপচাপ শুনছে। অনেক ভেবে দেখলাম আর আমরা সিদ্ধান্ত নিলাম ওদের 4 হাত এক করে দেয়া হোক। হ্যাঁ, আমরাও তাই ভাবছি। আপনার মেয়েও অনেক লক্ষ্মী, আর আমাদের মেয়ে আছে। কয়েকদিন পরে তো শ্বশুরবাড়ি চলে যাবে। আব্বু, তুমি আমাকে পর করে দিতে চাচ্ছ? ব্যাপার সেটা না, মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুরবাড়ি। বাবা মা যতই আগলে রাখুক, একদিন শ্বশুরবাড়ি যেতেই হয়। আমি রিয়ানের সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। ঈশা রিয়ানকে নিয়ে চলে গেল। রিয়ানও বোধহয় এটাই চাচ্ছিল, তাই ঈশার সাথে চলে গেল। ছাদে গেল দুজন। আচ্ছা, আমাকে তোমার কেমন লেগেছে? রিয়ান কোনো উত্তর দিচ্ছে না। ও, তুমি তো আবার কথা বলতে পারো না। আমি বলছি শোনো, জুলি তো আর বেঁচে নেই। জুলির স্মৃতি নিয়ে আর কতদিন বাঁচবে বলো? তার থেকে ভালো তুমি জুলিকে ভুলে যাও। জুলির জায়গাটা আমাকে দাও, তোমাকে অনেক সুখে রাখবো। ঠাসঠস ঠাসঠস। রিয়ান ঈশার 2 গালে 2 চড় বসিয়ে দিল। রিয়ান কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। তবে চোখমুখ দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছে। ঈশা ভয় পেয়ে কি করবে সেটা বুঝতে পারছে না, কিন্তু ঈশার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। রিয়ানের গালে একটা কিস করেই দৌড়ে পালিয়ে গেল। রিয়ানের কেমন যেন একটা অনুভূতি হলো, জুলির ছোঁয়ায় যেমন হতো ঠিক তেমনটাই। ঈশা নিচে চলে আসলো। কিছুক্ষণ পর রিয়ান আসলো। ওর আব্বু ওকে জিজ্ঞেস করলো, রিয়ান, তুই বিয়ে করবি? রিয়ান হ্যাঁ না কিছুই বলছে না। রিয়ানের নীরবতাকে সবাই হ্যাঁ হিসেবে ধরে নিল। রিয়ান একটা ঘোরের মধ্যে আছে। ঈশার ছোঁয়ায় জুলিকে অনুভব করতে পারছিল তখন। রিয়ান অনেকদিন পর ঈশার ছোঁয়ায় জুলিকে অনুভব করতে পারছে, তাই একটা ঘোরের মধ্যে চলে গেছে। কিরে, তোর কি হলো? কিছু বলছিস না কেন? তাই রিয়ান কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রিয়ানের নীরবতাকে সবাই হ্যাঁ ধরে নিয়েছে। ঈশা রিয়ানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ ঈশা রিয়ানের রাগী চেহারা দেখেছে আর অনেক ভয়ও পেয়েছে। ঈশা চুপ করে বসে আছে। হ্যাঁ, তাহলে পাকা কথা সেরে ফেলাই ভালো। দেরি করতে চাই না, কারণ ছেলের মন পরিবর্তন হয়ে গেলে নতুন করে সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আমি চাচ্ছি আজ কালকের মধ্যেই বিয়ে দিয়ে দিতে। কিন্তু আমার একমাত্র মেয়ের বিয়ে, একটু অনুষ্ঠান না করলে কেমন দেখায়? হ্যাঁ, সেটাও আমি বুঝি, কিন্তু কিছু করার নেই। আমি অতি তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছি। আব্বু, তুমি এত কথা বলছো কেন? আমিও চাই তাড়াতাড়ি বিয়ে করে রিয়ানকে সুস্থ জীবন দিতে। আমি জানি ও একাকিত্বে ভুগছে। ওর দরকার এমন একজনকে যে ওকে সময় দিবে, ওর সব কিছু বুঝবে। আর আমি চাই ওর সাথে সাথে থাকতে। যদি পারো আজকেই বিয়েটা দিয়ে দাও। না মা, সেটা হয় না। একেবারে যে অনুষ্ঠান করব না তা না, এই কয়দিন যতটুকু পারি ততটুকু করব। আব্বু, কোনো কিছুরই দরকার নেই, আজকেই বিয়ে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি রিয়ানকে আমি সুস্থ করে তুলবো। তখন না হয় বড় করে সব আয়োজন করে বিয়ে দিবেন। এখন এইসব থাক। এতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই আমার ছেলেটার যেন সুস্থ জীবনযাপন করতে পারে। এখন যদি তোমার আব্বু আম্মু চায়, তাইলে আজকেই বিয়ের সব কাজ সেরে ফেলবো। আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে যেখানে রাজি সেখানে আপত্তি করে কী লাভ? তাহলে বিয়ের ব্যবস্থা করা হোক। উকিল এসেছে। ঈশা সাইন করে দিল, কিন্তু রিয়ান কলম হাতে করে বসে আছে। কি হলো রিয়ান, সাইন করো। দেখ রিয়ান, পুরনো কথা এখন মনে না করাই ভালো। রিয়ান তবুও চুপ করে বসে আছে। ঈশা এতক্ষণ চুপ করে সব দেখছিল, কিন্তু এইভাবে আর কতক্ষণ চুপ করে থাকা যায় বলেন তো? তাই ঈশা উঠে গিয়ে রিয়ানের হাত চেপে ধরলো। রিয়ান আবারও ঘোরের মধ্যে চলে গেছে। কি হলো, এমন ভাবে চুপ করে বসে আছো কেন? সাইন করে দাও। ঈশা কয়েকবার বলতেই রিয়ান সাইন করে দিল। রিয়ান ঈশার কথায় সাইন করে দিল, এটা দেখে আব্বু আম্মু একটু অবাক হলো।
রাতে ঈশা গিয়ে ঘরে বসে আছে। রিয়ান যে কোথায় আছে সেটা কেউ জানে না। হয়তো বাসায় কোনো এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনো রিয়ান ঘরে আসছে না। রাত আনুমানিক প্রায় 1টার সময় রিয়ান রুমে আসলো। ঈশা বসেই আছে। রিয়ান রুমে আসতেই ঈশা রিয়ানের কাছে চলে গেল। ঈশা লক্ষ্য করলো রিয়ানের চোখ দুটো ফুলে আছে আর লাল হয়ে আছে। ঈশার আর বুঝতে বাকি রইল না যে রিয়ান এতক্ষণ ধরে কান্না করেছে। এই তুমি এতক্ষণ কান্না করেছো? রিয়ান মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ। কেন কান্না করেছো? রিয়ান এইবারও আর কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? বলো, কান্না কেন করেছো? রিয়ান এইবার একটা খাতা আর কলম নিল। তারপর কিছু একটা খাতায় লিখে সেটা ঈশাকে দিল। ঈশা সেটা পড়তে লাগলো। আমি জুলিকে অনেক ভালোবাসি। আমি জুলিকে কথা দিয়েছিলাম জুলিকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু আজ আমি আমার কথা রাখতে পারলাম না। আমি আমার জুলিকে ঠকিয়েছি। দেখো রিয়ান, যে চলে গেছে তার কাছে দেওয়া কথা কেন এখনো মনে রেখেছো বলো তুমি? রিয়ান আবার লেখা শুরু করলো। লেখা শেষ হতেই খাতাটা আবার ঈশার হাতে দিল। কে বলেছে জুলি আমাকে ছেড়ে চলে গেছে? জুলি সবসময় আমার সাথেই থাকে। রিয়ান, তুমি কতদিন আর কল্পনার রাজ্যে বসবাস করবে বলতে পারো? হ্যাঁ, মানছি তুমি জুলিকে ভালোবাসো, কিন্তু জুলি কি এই পৃথিবীতে আছে? সে তো নেই, তোমাকে একা করে চলে গেছে। আচ্ছা, আমাকে বলতে পারবে, আল্লাহ না করুক যদি জুলির জায়গায় তোমার কিছু হয়ে যেত, জুলি কি তোমার জন্য অপেক্ষা করতো? সে কি তোমার মতো একা জীবনযাপন করতো? হ্যাঁ, সে চাইতো তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে, কিন্তু কতদিন? পরিবারের চাপে পড়ে এক সময় না ইচ্ছা থাকা সত্ত্বেও অন্য কাউকে বিয়ে করে ফেলতো। রিয়ান আবারও কিছু লিখে খাতাটা ঈশাকে দিল। তাহলে তো আমাকে মরে দেখতে হয় যে জুলি আসলেই অন্য কাউকে বিয়ে করে কিনা। এটা পড়ে ঈশা রিয়ানকে একটা চড় দিয়ে বলল, নেক্সট টাইম যেন এই কথা আর না শুনি। রিয়ান আবারও কিছু একটা লিখে দিল। এই জানেন, আমার জুলিও না আমাকে ঠিক এইভাবে মারতো। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে বলেন তো যে আপনি আমার জুলি? কারণ জুলি তোমাকে ভালোবাসতো আর আমিও তোমাকে ভালোবাসি। রিয়ান আবারও কিছু একটা লিখে দিল। আর ওই তুমি কথা বলো না কেন? কারণ আমার কথা বলার সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি। জানেন, আমি চেষ্টা করলেও এখন আর কথা বলতে পারি না। তুমি আমাকে আপনি করে বলছো কেন? কারণ তুমি করে শুধু জুলিকেই বলেছি, আর তুমি ডাকটা শুধু জুলির জন্য। উফ, সে কখন থেকে জুলি জুলি আর জুলি পেয়েছোটা কি তুমি? যে মানুষটা কয়েক বছর আগেই মারা গেছে তাকে নিয়ে কেন এখনো পড়ে আছো? ভালো লাগে না। ঈশা এক প্রকারের রাগ করেই রুম থেকে বেরিয়ে আসলো। ছাদে চলে আসলো আর ভাবতে থাকলো কিভাবে জুলিকে রিয়ানের মন থেকে বের করা যায়। কিন্তু সেটার জন্য ঈশা কি করবে সেটা কিছুতেই বুঝতে পারছিল না। এমন সময় ছাদে অন্য কারো উপস্থিতি টের পেল। কেউ একজন ফিস ফিস করে কথা বলছে। ঈশা কথার শব্দ শুনে এগোতে লাগলো। গিয়ে দেখে ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে রাত্রি। ঈশা রাত্রির কাঁধে হাত রাখলো। রাত্রি রীতিমতো ভয় পেয়ে গেল। আরে ভয় পাবার কিছু নেই। এত রাতে এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কই কারো সাথে না তো। দেখো, আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি শুনেছি তুমি একটু আগে কারোর সাথে ফিস ফিস করে কথা বলছিলে, আর সেদিন এটাও বলেছো তোমার বয়ফ্রেন্ড আছে, তাই আর লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, না মানে রানানের সাথে কথা বলছিলাম। এই রানাটা আবার কে? আমার বয়ফ্রেন্ড। কিন্তু ভাবি, তুমি এত রাতে এখানে কেন? জানতাম ভাইয়া তোমাকে মেনে নেবে না, কিন্তু ঘর থেকে বের করে দেবে এটা আমার জানা ছিল না। উফ রাত্রি, তুমি সব সময় একটু বেশি বোঝো। আসলে তোমার ভাইয়া জুলিকে কিছুতেই ভুলতে পারছে না, সব কিছুতেই জুলি। বোন আমার, তুমি তো প্রেম করো, আমাকে কিছু একটা আইডিয়া দাও না যাতে করে তোমার ভাইয়াকে লাইনে আনতে পারি। দেখো ভাবি, ভাইয়াকে লাইনে আনা এত সহজ না যতটা তুমি ভাবছো। তুমি চাইলে আমি তোমাকে পুরো সাহায্য করতে পারি। তাহলে তো অনেক ভালোই হয়। দেখো ভাইয়া যেহেতু জুলিকে ভুলতে পারছে না, তাহলে তুমি এক কাজ করতে পারো। কি কাজ বলো? তুমি জুলির মতো চলতে শুরু করো। জুলি কি পছন্দ করতো কি করতো না এই সব কিছু তুমি করবে। দেখবে ভাইয়া তোমার মাঝে জুলিকে খুঁজতে শুরু করবে, আর এক সময় জুলিকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসবে। কিন্তু আমি কিভাবে জানবো জুলি কি করতো আর না করতো?
সেসব কিছু ভাইয়ের কাছে আছে। ভাইয়ার কাছে আছে মানে? ভাইয়া সব কিছু একটা ডায়েরিতে লিখে রেখেছে। তাহলে প্লিজ বোন আমার, ওটা আমাকে এনে দাও। কিন্তু একটা সমস্যা আছে, আবার কিসের সমস্যা? ডায়েরি অনেকটা অংশ পড়ে গেছে। আরে ব্যাপার না, ডায়েরির যেটুকু পড়ে গেছে সেইটুকু আমি আমার নিজের মতো করে সাজিয়ে নেব। আশা করি তোমার ভাইয়ার ভালো লাগবে। তাহলে যাও, গিয়ে ডায়েরি নিয়ে কাজ শুরু করে দাও। আরে আমি কি জানি নাকি তোমার ভাইয়ার ডায়েরি কোথায় রেখেছে? তুমি আমাকে ডায়েরিটা এনে দিবে। আমি পারবো না, ভাইয়া জানতে পারলে আমাকে খুব মারবে। তুমি যে রকির সাথে প্রেম করো সেটা বাসায় জানে? না, কেউ জানে না। যদি আমি জানিয়ে দিই তাহলে কেমন হবে? প্লিজ ভাবিয়া, আমার সাথে এমন করো না। তাহলে চুপচাপ আমাকে ডায়েরিটা এনে দাও। আচ্ছা, এনে দিব, কিন্তু এর জন্য কিন্তু আমাকে পরে সাহায্য করতে হবে। হ্যাঁ বনু, তোমাকে সাহায্য করব। তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে আসো। রাত্রি ডায়েরি আনতে চলে গেল। ঈশা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা ভাবছে। কিছুক্ষণ পর রাত্রি চলে আসলো। এই নাও তোমার ডায়েরি। ঈশা ডায়েরিটা নিয়ে বলল, যা, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে গিয়ে ঘুমাও। আর তুমি কি করবে? এখন গিয়ে তোমার ভাইয়াকে ইচ্ছা মতো পিটানি দিব। তারপর ঈশা রাত্রিকে রুমে পাঠিয়ে নিজেও রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রিয়ান ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় রিয়ানকে কেমন লাগে সেটা আমি জানি না, তাই বলতে পারলাম না। ঈশা অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর ঈশার চোখেও ঘুম ভর পড়ল। কিন্তু ঘুমালে যে চলবে না। জুলিকে প্রথম রিয়ান কোন অবস্থায় দেখেছিল সেটা জানতে হবে। তারপর কালকে সেই মোতাবেক কাজ করতে হবে। ঈশা ডায়েরিটা খুলেই পড়তে শুরু করলো। তবে বেশি পড়ল না, তাহলে সব গুলিয়ে ফেলতে পারে। কিছুটা পরেই ডায়েরিটা নিজের ব্যাগের মধ্যে রেখে রিয়ানের দিকে মুখ করে শুয়ে পড়ল। অনেকক্ষণ রিয়ানের দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঈশা ঘুমিয়ে পড়েছে সেটা ঈশা নিজেও জানে না। তারপর ফজরের আজানের সময় ঘুম ভাঙল। ঈশা উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, আর অপেক্ষা করছে রিয়ানের কখন ঘুম ভাঙবে। রিয়ানের ঘুম ভাঙল, উঠে প্রথমেই ফ্রেশ হয়ে নিল। আজ বাসা কেমন যেন চুপ হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে আসলো, কিন্তু কাউকেই পাচ্ছে না। সারা বাসা খুঁজেও কাউকে পেল না। রিয়ান ভাবলো হয়তো ছাদে আছে, তাই রিয়ান ছাদে চলে গেল, কিন্তু সেখানেও কাউকে পেল না। তারপর নিচে চলে আসলো। নিচে ছোট একটা বাগান আছে। রিয়ান দেখলো সেখানে কালো শাড়ি পরে কেউ একজন বসে আছে। রিয়ান অনেকটাই অবাক হয়ে গেছে, কারণ রিয়ান যখন জুলিকে প্রথম দেখেছিল তখনও জুলি ঠিক একই রকম ভাবে কালো শাড়ি পরে বাগানে বসেছিল। রিয়ানের মধ্যে এক প্রকার ঝড় শুরু হয়ে গেছে। রিয়ান আস্তে আস্তে এগোতে থাকলো কে সেটা দেখার জন্য। কাছে গিয়ে পেছন থেকে কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত দিল। সে পেছনে ফিরে তাকালো, সাথে সাথে রিয়ান হাত নামিয়ে নিল। কি হলো? কাঁধ থেকে হাত নামিয়ে নিলে কেন? আর দেখো তো আমাকে কেমন লাগছে। রিয়ান কিছু বলছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে। কি হলো? কিছু তো একটা বলো। ভালো লাগছে আমাকে। রিয়ান মাথা নাড়িয়ে না উত্তর দিল। রিয়ান যে এমন উত্তর দিবে সেটা ঈশা আশা করেনি। ঈশা মন খারাপ করে বলল, তুমি একটা পচা, তোমার সাথে কথা নেই। এই কথা বলে ঈশা চলে আসলো। ঈশার পেছনে পেছনে রিয়ান আসলো। এসে দেখে আব্বু, আম্মুর, রাত্রি সবাই আছে। ঈশা আম্মুর পাশে বসে কান্না করছে, একদম বাচ্চাদের মতো। জানো আম্মু, তোমার ছেলে বলেছে আমাকে নাকি ভালো লাগছে না। কে বলছে ভালো লাগছে না তোকে? অনেক ভালো লাগছে, একদম লক্ষ্মী একটা বউ। আম্মু, আমাকে আর বলতে হবে না, আমি জানি আমাকে দেখতে খারাপ লাগছে। ভালো লাগলে তো তোমার ছেলে বলতোই, হনুমান একটা। আরে আর কাঁদিস না, চল খাবার বানাবো। আজকে আমি সবার জন্য রান্না করব। তোমরা যাও, গল্প করো, আমি রান্নাঘরে যাচ্ছি। না, সবে তো বউ হয়ে এসেছিস, এখনো তেমন কিছুই জানিস না, তাই আমি থাকবো তোর সাথে, সব শিখিয়ে দিয়ে আমার ছোটি। আম্মু আর ঈশা মিলে খাবার রান্না করতে চলে গেল। রিয়ানের আজকে আরো বেশি করে জুলির কথা মনে পড়ছে, আর যখনই মনে পড়ছে তখনই সে কোনো না কোনোভাবে ঈশাকে দেখছে। পেছন থেকে দেখলে ঈশা আর জুলির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু সামনে থেকে দেখলেই যে সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাই ঈশা যখন অন্যদিকে ঘুরে কাজ করছে তখন রিয়ান উকি দিয়ে দেখছে, আর এটা তখন রাত্রির নজরে পড়ল।
কিরে ভাইয়া, বাবের প্রেমে পড়ে গেলি নাকি? বউ তো তোর, চুরি করে দেখার কিছু নেই, যা সামনে থেকে দিকিয়ে দেখ। রাত্রির কথাই অনেকটাই লজ্জায় পড়ে গেল রিয়ান। রাত্রিকে একটা চর দেখিয়ে সেখান থেকে চলে আসলো। এসে জুলির ছবি দেখছে আর নীরবে কান্না করছে। এইভাবে অনেকক্ষণ গেল, তারপরে আবার নিচে চলে গেল, গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। তার কিছুক্ষণ পরেই সবাই খাবার টেবিলে চলে আসলো। সবাই খেতে বসেছে। খাওয়ার মধ্যে হঠাৎ ঈশা চিৎকার দিয়ে বলল, ঝাল ঝাল পানি পানি। রিয়ান নিজের অজান্তেই গ্লাসে পানি ঢেলে ঈশাকে খাইয়ে দিল। জুলিও একেবারেই ঝাল সহ্য করতে পারত না। একদিন ফুচকা খেতে গিয়ে এইরকম এক কাণ্ড হয়েছিল। ঝাল একটু বেশি হয়ে গিয়েছিল, জুলি তো খেতে গিয়েই চিৎকার করে। তখন রিয়ান ঠিক একইভাবে জুলিকে পানি খাইয়ে দিয়েছিল। অনেক দিন পর একই রকম ঘটনায় রিয়ান কিছুই বুঝে উঠতে পারছিল না। যখন সে এটা বুঝতে পারলো সে জুলিকে নয় ঈশাকে পানি খাইয়ে দিয়েছে, তখনই সে না খেয়ে উঠে গেল। ছেলের এইরকম কাণ্ড দেখে তার আব্বু আম্মু কিছুটা অবাক আবার খুশিও হয়েছে। তুই পারবি মা, তুই পারবি, আমার ছেলেকে ঠিক করতে তুই পারবি। তোমরা দোয়া করো আমি যেন আমার স্বামীকে সুস্থ জীবন দিতে পারি। কয়েকদিন পর রিয়ান ফোন টিপছিল, তখন ঈশা ডাক দিয়ে বলল। রিয়ান ফোন ছেড়ে ঈশার দিকে তাকালো। চলো না আজ কোথা থেকে ঘুরে আসি, প্লিজ প্লিজ প্লিজ। রিয়ান মাথা নেড়ে উত্তর দিল সে যাবে না। কেন যাবে না? প্লিজ আমার সাথে চলো, সে লেকের ধারে যাব, দুজন একসাথে হাঁটবো, সন্ধ্যায় ফুচকা খাবো, আসার সময় রিকশায় আইসক্রিম খাবো। চলো না চলো। ঈশা যা যা বলল এই সব কিছু জুলিও বলতো। কি হলো বলো, যাবে বলো। রিয়ান এইবার আর না করতে পারলো না। এই তো আমার লক্ষ্মী বর। বিকেলবেলা ঈশা নীল শাড়ি পরেছে আর রিয়ানের জন্য নীল পাঞ্জাবি। নীল রং রিয়ানের খুব পছন্দ। আগে যখন ওরা ঘুরতে বের হতো বেশিরভাগ সময় নীল রঙের জামা পরেই বের হতো। ঈশাকে নীল রঙের শাড়ি পরে খুব সুন্দর লাগছিল। রিয়ান একবার তাকিয়ে চোখ ফেরাতে পারছিল না, ঠিক যেন জুলির প্রতিদেবী। শুধুমাত্র ফেস কাটিংয়ে কোনো মিল নেই, তাছাড়া পুরো জুলি। এই আর কতক্ষণ অমন হা করে তাকিয়ে থাকবে? আমাদের বের হতে হবে তো। রিয়ান ঈশার এই কথাটা শুনে বাস্তবে ফিরে আসে। ঈশা রিয়ানকে পাঞ্জাবিটা দিয়ে বলল, তাড়াতাড়ি পরে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। রিয়ান অল্প একটু সময়ের মধ্যেই রেডি হয়ে নিল। তারপর বাসা থেকে বের হলো। ঈশা যখন রিক্সা ডাকছিল তখন রিয়ান ঈশারে বুঝিয়ে দিচ্ছিল গাড়ি থাকতে রিক্সায় কেন যাবে। কারণ রিক্সাতে ঘুরতে বেশি ভালো লাগে তাই। এই দেখো রিক্সাতে আমরা পাশাপাশি বসতে পারছি, কিন্তু গাড়িতে সেটা সম্ভব হতো বলো? তুমি গাড়ি চালাতে আর আমাকে দূরে বসে থাকতে হতো, যেটা আমার একদমই ভালো লাগে না, তাই আমি রিক্সাতেই যাব। দুজন মিলে রিক্সাতে উঠল। ঈশা যখন রিয়ানের হাত শক্ত করে ধরল তখন রিয়ানের কাছে মনে হচ্ছে জুলি ওর পাশে বসে আছে। সেই চিরচেনা একটা ঘটনা। দুইজন রিক্সাতে করে যাচ্ছে, জুলি রিয়ানের হাত শক্ত করে ধরে আছে আর ওরা নানান রকমের গল্প করছে। রিয়ানের একটা কথাই মনে হচ্ছে যে ঈশার ছোঁয়ায় সে কেন জুলিকে খুঁজে পাচ্ছে। সবকিছু ভাবতে ভাবতেই তারা তাদের গন্তব্যে এসে গেছে। রিয়ান রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করলো। আজ কয়েক বছর পর রিয়ান এই লেকের ধারে আসলো। রিয়ান আনমনে হাঁটছে, ঈশা পেছনে পেছনে হাঁটছে। এই তোমার হলো কি? এখন একদম চুপ হয়ে গেছো যে, কিছু মনে পড়ছে নাকি? রিয়ান কোনো উত্তর না দিয়ে এগোতে লাগলো। আচ্ছা আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? রিয়ান কোনো উত্তর দিল না। ঈশা রিয়ানের হাত ধরে নিল। আজ কয়েক বছর পর সেই আগের ফিলিংস আসছে। ঈশা হাত আরো শক্ত করে চেপে ধরলো, তারপর হাঁটতে শুরু করলো। জানো আজ অনেক দিন পর আমি আমার জুলিকে আরো বেশি করে অনুভব করতে পারছি। হঠাৎ রিয়ান এই কথা বলে উঠল। রিয়ান কথা বলছে এটা ভেবেই ঈশা খুশিতে আত্মহারা হয়ে গেছে। রিয়ান তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারতাম না কবে? আমি তো সারাক্ষণ আমার জুলির সাথে কথা বলতাম। এখন মনে হচ্ছে তুমি জুলি, তাই কথা একটা বেরিয়ে গেল। জানো আজ আমি কত খুশি। এত খুশি হবার কারণ কি? এই যে তুমি কথা বলতে পারছো। জানো আমি আর জুলি এখানে প্রায়ই আসতাম। ও আমাকে ছেড়ে চলে যাবার পর এখানে আর আসা হয়নি।
আজ ওর কথা খুব মনে পড়ছে। কতই না পাগলি টাইপের ছিল, আমাকে কত ভালোবাসতো, সব সময় পাগলামি করতো। ওর পাগলামিতে তুমি খুব বিরক্ত হতে। কোনোদিন বিরক্ত হয়নি, বরং ও পাগলামি ছেড়ে দিলে আমার খারাপ লাগতো। আল্লাহ ওকে তো নিয়ে নিল, কিন্তু আমাকে। রিয়ানকে পুরো কথা শেষ করতে না দিয়েই ঈশা বলে উঠল, চুপ, একদম ওই কথা বলবে না। কি করব, আমার ভালো লাগে না। সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। কেন জানো? যাতে করে কারো কোনো কথার উত্তর দিতে না হয়। তাহলে আজ কথা বলছো যে? কি করব, আজ জুলিকে আরো বেশি করে মনে পড়েছিল। কিছুতেই আর চুপ থাকতে পারছিলাম না। মনে হলো কথা বললে হালকা লাগবে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি কোথাও বসবো? হ্যাঁ চলো, বসে কথা বলি। চলো। রিয়ান আর ঈশা একটা বেঞ্চে বসলো। জানো, আমরা যখন এখানে ঘুরতে আসতাম এই বেঞ্চেই বেশি বসা হতো। আমাদের আসা যাওয়া ছিল একটু বেশি, সবাই আমাদের চিনতো। এমন অনেক দিন হয়েছে অন্য কাপলগুলো এই বেঞ্চে বসলে আমাদের দেখে এই জায়গা ছেড়ে দিয়েছে। রিয়ান যখন কথা বলছিল তখন রিয়ান লক্ষ্য করলো ঈশা পায়ের আঙ্গুল দিয়ে ঘাস চেপে ধরে ছিঁড়ছে, যেটা জুলি সব সময় করত। আরে কতবার বলেছি পায়ের আঙুল দিয়ে ঘাস ছিঁড়বে না, পোকামাকড় থাকতে পারে। মানে তুমি আমাকে আবার কবে বললে? আমি তো আজই তোমার সাথে এখানে ঘুরতে আসলাম। সরি, আসলে জুলিও ঠিক এমনভাবে আঙুল দিয়ে চেপে ঘাস ছিঁড়ত, তাই মনে পড়ে গেল। আর কিছুক্ষণের জন্য আমার এটা মনে হলো জুলি ঘাস ছিঁড়ছিল। রিয়ান, তুমি একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলবো। তোমরা তো একা ঘুরতে বের হয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি আর জুলি ঘুরতে বের হয়েছিলাম। কোথাও এমন না তো যে তুমি জুলিকে খুন করেছো? কি খুন? আরে আমি তো আমার জুলিকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দেইনি। যতই দোষ করুক, অনেক বকা দিতাম, কিন্তু কোনোদিন আঘাত করিনি। আর আমি তাকে খুন করব? তাহলে বলো না সেদিন আসলে কি ঘটেছিল? সেদিন আমাদের শহরের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। যখন শহরের বাইরে ঘুরতে গেলাম, জুলি বলল ওর নাকি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করার খুব শখ। আমি বলেছিলাম অন্য একদিন ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু জুলি কিছুতেই সেটা মানছিল না, তাই ওকে নিয়ে চলে গেলাম। তবে একটা কিছু আমি লক্ষ্য করেছিলাম যে আমার চেনা জুলি আর সেদিনের জুলির মাঝে একটু চেঞ্জ ছিল। গালটা ফোলা ছিল, আর জুলি কখনো কপালে টিপ দিত না, কিন্তু সেদিন দিয়েছিল। আমি জিজ্ঞেস করতেই জুলি সেটা এড়িয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তা ছিল আর সেদিন বৃষ্টি হয়েছিল, গাড়ি চালাতে আমার খুব সমস্যা হচ্ছিল। একটু গিয়েই আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু জুলি বলল আরও যাবে। গাড়ি চালাতে চালাতে যখন রাস্তায় বাঁক আসে, যখন মোড় ঘুরতে যাই, সামনে থেকে আরও একটা গাড়ি চলে আসে, আর আমি সেটাকে সাইড দিতে গিয়ে নিচে পড়ে যাই। ঈশা রিয়ানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দূর পাগল, ছেলেরা এভাবে কান্না করতে পারে? তোমাকে না দেখলে জানতামই না ছেলেরা এভাবে কান্না করে। একদম কান্না করবে না বলে দিলাম। কিন্তু আমার জন্যই তো সব কিছু হয়েছে, আমি দোষী। না, এখানে তোমার কোনো দোষ নেই। আল্লাহ চেয়েছে তাই ওকে তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। রিয়ান আবারও চুপ হয়ে গেল। চলো, এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। চলো, ফুচকা খাবে। রিয়ান ঈশাকে নিয়ে ফুচকার দোকানে চলে গেল। মামা 2 প্লেট ফুচকা দাও। একটায় বেশি টক দিবে আর একটা একদম টক দিবে না। এই তুমি জানলে কিভাবে আমি টক খাই না? এটা তো শুধু জুলি জানতো। আমিও জানি, যাকে ভালোবাসি তার সম্পর্কে না জানলে কিভাবে হবে? এর মধ্যেই ফুচকা চলে এসেছে। কি হলো মামা, ওর দিকে এমন করে কি দেখছো? না, সেদিনের পর থেকে আর দেখতে পাইনি। দুজনে আসতো, মজা করতো, খেয়ে দিয়ে চলে যেত, কিন্তু হঠাৎ কি যে হলো, দুজনের কেউ আর আসতো না। আজ অনেক দিন পর একজন আসছে, কিন্তু অন্যজন আসেনি। আরে মামা, দুজনই আসছে। আমি আর ও একসাথে আসছি, দেখছো না? এখন তুমি যাও তো, আমাদের একটু খেতে দাও। রিয়ান প্লেট হাতে নিয়ে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? না, এমনি। এই তোমার জিব্বায় কি যেন দেখলাম, একটু হা করো। রিয়ান হাঁ করার সাথে সাথে ঈশা রিয়ানকে একটা ফুচকা খাইয়ে দিল। হ্যাঁ, এটা শুধু জুলিই করতো। না এটা ডায়েরিতে লেখা হয়েছিল, না অন্য কাউকে বলা হয়েছিল।
এই তুমি কে, সত্যি করে বলবে? আমি কে মানে? আমি তোমার স্ত্রী। তোমার আসল পরিচয় কি? আমি ঈশা। তুমি কি করে জানলে জুলি যতক্ষণ পর্যন্ত আমাকে খাইয়ে না দিত আমি খেতাম না? ধুর, সেটা আমি কি করে জানবো? আমার ইচ্ছে হলো তোমাকে খাইয়ে দিতে, তাই দিলাম। ও, তারপর ঈশা আর রিয়ান খেয়ে সেখানে বিল দিয়ে চলে আসলো। একটা কথা বলি, বলো। জানো আজ আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমার সেই জুলি। ধুর, আমি জুলি হতে যাব কেন? আমি তোমার ঈশা। সরি, জুলি ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। মানতে তোমাকে হবেই, আজ না হয় কাল। রিয়ান আর কিছু বলল না, কথায় কথা বাড়বে। এখন আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। মানে হেঁটে যেতে গেলে তো রাত হয়ে যাবে। হলে হোক, তাতে কোনো সমস্যা নেই। রাতে ভালোবাসার মানুষকে নিয়ে হাঁটার মজাই আলাদা। কেন, এর আগে কোনোদিন কাউকে নিয়ে হেঁটেছো বুঝি? না, তা নয়, তবে অনুভব করতে পারি ভালোবাসার মানুষ পাশে থাকলে অন্য কোনো সুখ প্রয়োজন হয় না। তাই আজ তোমাকে আমার সাথে হাঁটতেই হবে। রিয়ান ভাবলো এতদিন পর যখন ঘুরতে বের হয়েছে তাহলে একটু হাঁটায় যাক। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিয়েছে। আচ্ছা, তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো না কেন? কি করব বলো, তারা আমার আপন হয়েও পরের মতো কাজ করেছে, তাই তাদের সাথে কথা বলার সমস্ত ইচ্ছা আমার হারিয়ে গেছে। কি এমন করেছে যে তাদের সাথে কথা বলা যাবে না? জুলির সমস্ত কিছু তারা পুড়িয়ে দিতে চাইছিল, জানো? ওতে কত স্মৃতি মিশেছিল, এখন সব আধা পোড়া। তারা তো তোমার ভালোর জন্যই করেছে এমনটা। ভালো না ছাই, আমার ভালো কাউকে দেখতে বলেছিলাম আমি? এই, তুমি রেগে যাচ্ছ কেন? স্বভাবটা কি আর পাল্টাবে না তুমি? অল্প একটুতেই রেগে যাওয়াটা। রাগার মতো কথা বললে রাগবো না তো কি করব? আচ্ছা বাবা, রাগ করে থাকতে হবে না। তারপর নানান কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। নিচে কারোর সাথে কথা না বলেই রিয়ান উপরে ওর রুমে চলে গেল। ঈশা যখন উপরে আসলো, রিয়ান আবার নিচে চলে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আজ অনেক দিন পর আগের সেই দিনগুলো উপহার দেওয়ার জন্য। আরে এটা তো মাত্র শুরু। আরে রিয়ান, এটা তো মাত্র শুরু। সামনে দেখো আরো কত কিছু হয়। অনেক দিন কাছের মানুষগুলোর সাথে ভালো করে কথা হয় না। রিয়ান নিচে গিয়ে ওর আব্বু আম্মুকে ডাকতে শুরু করলো। আব্বু আম্মু, একটু এদিকে আসো। ছেলের ডাক শুনেই ওর আম্মু তো দৌড়ে চলে এসেছে। আমার ছেলে কথা বলেছে। হ্যাঁ, আমার ছেলে কথা বলেছে। আজ অনেক দিন পর আমার ছেলে আমাকে আম্মু বলে রেখেছে। ভাইয়া তুই কথা বলতে পারছিস? আমি জানতাম ভাইয়া ভাবেই পারবে তোকে ঠিক করতে। ও কিছুই করেনি, আমার এখন ইচ্ছা হচ্ছে তাই কথা বলছি। ভাইয়া তুই যতই বলিস, তুই তো এতদিনে একটা ঘোরের মধ্যে ছিলে। ভাবি সেটা দূর করে দিয়েছে। ভাবি কোথায় রে? আমি কি করে বলবো তোর ভাবি কোথায়? যা গিয়ে নিজেই খুঁজে নে। ভাইয়া এভাবে বলছিস কেন? আমার ভালো লাগছে না তোদের কথা, তাই আমি তো আমার ইচ্ছাতেই কথা বলেছি, কিন্তু তার ক্রেডিট তোরা বারবার ওকে কেন দিচ্ছিলি? সরি ভাইয়া। সরি বলতে হবে না। আম্মু আব্বু কোথায় গেছে? তোর আব্বু একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। আচ্ছা আম্মু, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। একা কেন খাবি? যা, বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি ডেকে আনতে পারবো না। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি আম্মু। আমি তো রান্না করছি। রিয়ানের নাকি ক্ষুধা লাগছে, তুই একটু বেড়ে দে। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি ওকে খাবার বেড়ে দিচ্ছি। রিয়ান একটা বিষয় কিছুতেই বুঝতে পারছে না। ঈশা সামনে আসলেই ও রাগ করতে পারে না কেন? এমনিতেই ওর কথা শুনলে তো প্রচুর রাগ হয়, কিন্তু এখন রাগ হচ্ছে না কেন? ঈশা প্লেটে খাবার বেড়ে দিল। রিয়ান শুধু হাত দিয়ে খাবার নেড়েই যাচ্ছে, কিন্তু কিছু খাচ্ছে না। কি হলো, তুমি খাবে না? নাকি শুধু এইভাবেই খাবার নেড়ে যাবি? নাকি তোমাকে খাইয়ে দিতে হবে? দাও ভাবি, ভাইয়াকে খাইয়ে দাও। কিন্তু তোমার ভাইয়া তো সেটাও বলছে না ও আমার হাতে খাবে। রাত্রির কথা শুনে ঈশা রিয়ানকে খাইয়ে দিতে যাবে, তখন রিয়ান বলল, আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমার হাতে খাবো? না, বলনি। তাহলে আমাকে খাইয়ে দিতে আসছো কেন? আমি ভাবলাম
তুমি সত্যিই আমার হাতে খাবে, তাই নিজের হাতে কিছু খাচ্ছিলে না। তুমি এটা কিভাবে ভাবলে শুনি? শুনো, আমি শুধু জুলির হাতেই খেয়েছি, অন্য কোনো মেয়ের হাতে কিছু খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আর ভুলেও আমাকে খাইয়ে দেওয়ার কথা ভাববে না বলে দিলাম। আর তুমি কি ভেবেছো তুমি জুলির মতো আচরণ করবে আর আমি সেটা দেখে তোমাকে ভালোবেসে ফেলবো? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমি কেন না খেয়ে বসেছিলাম জানো? কারণ এটা আমার অভ্যাস। আগে যখন জুলি ছিল ওর সাথে আমার কথা হতো তখন আমি খাবার নিয়ে বসে থাকতাম, কারণ আমি না বললে ও কখনো খেত না। আর আমি বলার পর ও খাবার খেতে বসে আমাকে এসএমএস করতো। তাই এটা আমার অভ্যাস হয়ে গেছে, খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকা। রাত্রি, তুমি এই ব্যাপারে কিছু জানতে? জানতাম। সবকিছু জেনেও কেন আমাকে তুমি মিথ্যা বললে? তুমি এত কথা না বললে আমার এত কথা শুনতে হতো না। ভালো লাগে না আর আমার এইসব। একটা মানুষ মরে গেছে, তার দেহ পচে গলে গেছে, আর তোমার এই সাইকো ভাই তাকে নিয়েই পড়ে আছে। ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জুলি জুলি আর জুলি। কেন এখনো একটা মরা মানুষকে নিয়ে পড়ে আছে? রাত্রি, ওকে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে না করো। তোমার পার্সোনাল ব্যাপার মানে? আমি তোমার স্ত্রী, সেটা ভুলে গেছো নাকি? আর স্বামী স্ত্রীর মাঝে পার্সোনাল ব্যাপার বলে কিছু থাকে না। এই কথা বলে উঠে চলে গেল। রিয়ান এইবার রেগে গেল, খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল আর খাবেই না। রিয়ান চলে যাওয়ার পর ঈশা রাত্রিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করো না ভাবি। কি করব আমি? তুমি বলতে পারো। আমিও তো একটা মানুষ। বিয়ের এত দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলনি, একটু সময় একসাথে কাটাওনি। সব সময় দূরত্ব বজায় রাখো। কেন রাখো? কেন রাখো? একটা মরা মানুষের জন্য রাখো? আর জুলির মাঝে তোমার ভাই কি এমন দেখেছিল যা আমার মধ্যে দেখতে পাইনি? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার ভাইয়ের সাথে আমার যায় না? কোনটা? ভাবি তুমি ভেঙে পড়ো না। আর কত আশা দিবে? ভালোবাসবে? যে কিনা এতদিন আগের কথা ভুলতে পারছে না, সে কি করে আমাকে ভালোবাসবে? আচ্ছা, আমি রুমে গিয়ে দেখি তোমার সাইকো ভাইয়া কি করছে। ঈশা রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল রিয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কি দেখছো অমন ভাবে? রিয়ান কোনো উত্তর না দিয়ে বাইরের দিকেই তাকিয়ে আছে। আমি সরি বাবু, আমি তখন অমন ভাবে বলা ঠিক হয়নি। আমাকে কোন দিক থেকে মনে হয় আমি বাবু? এই তো আমার বাবু কথা বলেছে। হুম, আমি বাবু না, আমি বড় হয়ে গেছি। থুর, তুমি না একটু রোমান্টিক না। আমি তো তোমাকে ভালোবেসে বাবু ডাকছি। আমার এত ভালোবাসার দরকার নাই। রেগে আছো বাবু? আমাকে বাবু বলবে না বলে দিলাম। ডাকবে ঠিক আছে ডাকো, তবে অমন ন্যাকামি করে ডাকার কি আছে? আমার অমন ভাবে ডাকতে ভালো লাগে বলো? ঈশা কিছু একটা বলতে গিয়েও বলল না। এই তুমি কিছু একটা বলতে চাইছিলে? না মানে আমি তো বাবু বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো রাগ করো, তাই বললাম না। না, তুমি বাবু বলতে চাচ্ছিলে না। রিয়ান দেখো তোমার পেছনে তেলাপোকা। রিয়ান লাফ দিয়ে সেখান থেকে চলে আসলো। তেলাপোকা তোমার পেছনেই আসছে, দেখো। ঈশা ধাক্কা দিল বলে রিয়ান পড়ে যাচ্ছিল, তাই রিয়ান ঈশাকে ধরলো। আর ঈশাকে ধরেই বিছানার উপর পড়ে গেল। রিয়ান নিচে আর ঈশা রিয়ানের উপরে। রিয়ান আর নিজের মধ্যে নেই। ঈশার চোখ গেল রিয়ানের ঠোঁটের দিকে, যেটা অনেক দিন ধরেই লক্ষ্য করে আসছে। আজ যেই সুযোগ পেয়েছে, এটা কি আর হাতছাড়া করা যায়? রিয়ান বেচারা নিচে পড়ে আছে, আর ঈশা রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আস্তে আস্তে ঈশা মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তারপর কি হলো না থাক, আর বলছি না। শুধু এটুকুই বলি, ঈশার ঠোঁটে যে লিপস্টিক ছিল না, সেটা রিয়ানকে খাইয়ে দিয়েছে। ঈশা তখনও রিয়ানের বুকে শুয়ে আছে। এমন সময় রাত্রি রুমে এসে এমন দৃশ্য দেখে বলল, ওহ সরি। ব্যাপার না, তুমি যাও, আর যাবার আগে দরজাটা আটকিয়ে দিবে, যাতে করে আর কেউ এসে না পড়ে। রাত্রি চলে গেল। ঈশা, এসব কি হচ্ছে? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? আমি আমার জামাইকে আদর করে দিচ্ছি। তাই বলে অমন পচামার্কা লিপস্টিক তুমি আমাকে খাইয়ে দিবে? এর আগে না আমি তোমাকে বলেছিলাম তুমি লিপস্টিকের ফ্লেভার চেঞ্জ করো?
রিয়ান ঈশাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এই তুমি এই লিপস্টিক কবে থেকে নাও? কেন, এটা তো আমি সেই প্রথম থেকেই নিয়ে থাকি। রিয়ানের কেমন যেন খটকা লাগলো, কারণ জুলিও এই ফ্লেভার খুব বেশি পছন্দ করত। এর আগে রিয়ান একবার খুব বেশি রাগ করেছিল। সেদিন জুলি কোনো উপায় না পেয়ে এমনভাবে জোর করে লিপস্টিক খাইয়ে দিয়েছিল। আর যখন ঈশাও সেম কাজটাই করছিল, তখন রিয়ান খুব ভালো করেই সেই ঘটনাটা অনুভব করতে পারছিল, তাই তো বাধা দিতে পারেনি। কি হলো, অমন করে তুমি কি ভাবছো? কিছু না, তবে এটা ভাবছি বিয়ের পর তো শ্বশুরবাড়ি গেলাম না, তাই এবার আমি আমার শ্বশুরবাড়ি যাব। শ্বশুর বাড়ি হঠাৎ? তুমি অমনভাবে তোতলাচ্ছ কেন? কই কিছু না, আজ না গেলে হয় না? না হয় না, আমরা আজ এক্ষুনি যাব। তাহলে কাল সকালেই যাই, আজ তো অনেক রাত হয়ে গেছে। এই আমি এত কিছু শুনতে চাই না, আমি আজই যাব। রিয়ানের সন্দেহ আরো বেড়ে গেল। যদি আজ না যাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। ঈশা রিয়ানের কাছে গিয়ে বলল, ওই একবার যেতে দিয়েছে বলে তুমি কি ভাবছো বারবার যেতে দিব? ঠিক বুঝলাম না, একবার মানে কবে আবার আমাকে যেতে দিছিলা? কই, আমি এই কথা কখন বলেছি? আমি এত কথা শুনতে চাই না, আমি আজ তোমাদের বাসায় যাব। আচ্ছা আমরা আজকেই যাব, তবে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আব্বু আম্মুকে একটু ফোন করে নেই। ঈশা ফোন করতে বাইরে চলে গেল। কতক্ষণ পর এসে বলল, আব্বু আম্মু তো বাসায় নেই। তাহলে কোথায় গেছে? আব্বু আম্মু নাকি আমার নানু বাড়ি গেছে, বাসায় মামা আর মামিকে রেখে গেছে। আচ্ছা চলো, তাও আমি তোমাদের বাসায় যাব। ঈশা জামা কাপড় গুছিয়ে রিয়ানের জামা কাপড়ও গুছিয়ে নিল। তারপর সেই রাতেই তারা বেরিয়ে গেল। ঈশা নিজেই গাড়ি ড্রাইভ করছে। এই ঈশা, তুমি এইদিকে কই যাচ্ছ? তোমাদের বাসা তো অন্য রাস্তায়। আরে না, ওটা তো ভাড়া করা বাসা ছিল, আমাদের নিজেদের বাসায় এই রাস্তা দিয়ে যেতে হয়। গাড়ি যতই এগোচ্ছে রিয়ানের বুকের ধুকধুকানি ততই বৃদ্ধি পাচ্ছে, কারণ এই রাস্তাটাই অলিদের বাসায় যাওয়ার রাস্তা। তাহলে কি রিয়ান যেটা ভাবছে সেটাই? একসময় সেই চিরচেনা বাসার সামনে গাড়ি এসে থামলো। এটা কাদের বাসা? আগে আমার মামার ছিল, কিন্তু মামার সব কিছু আমাদের কাছে বিক্রি করে লন্ডন চলে গিয়েছিল। আবার কিছুদিনের জন্য আসছে, কিছুদিন পর আবার চলে যাবে। ও, তবে ঈশা জুলির আত্মীয়, এটা কখনো ঈশা বলল না কেন আমায়? ঈশা আগে আগে যাচ্ছে আর রিয়ান পেছনে পেছনে যাচ্ছে। সবাই যেহেতু ওদের ব্যাপারে জানতো, তাই এই বাড়িতে অনেকবার আসা হয়েছে। বাড়িটা আগের মতোই আছে। ঈশা কলিং বেল চাপ দিল, কিছুক্ষণ পরেই দরজা খুলে দিল। ঈশা ভেতরে চলে গেল, কিন্তু রিয়ানের জুতার ফিতা খুলে গেছে। রিয়ান সেটা বাঁধায় ব্যস্ত। ঈশা সেটা খেয়াল করেনি। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, জুলি তোরা চলে এসেছিস? এই কথা শুনেই রিয়ান ভেতরে চলে গেল। গিয়ে আরেক দফায় অবাক হওয়ার পালা। জুলির আম্মু এখানে কেন? আরে রিয়ান, তুমি কেমন আছো বাবা? আমি কেমন আছি সেটা পরে বলছি, আগে বলুন এখানে একটু আগে জুলির নাম ধরে ডাকা হয়েছিল কেন? আরে হ্যাঁ, আসলে আম্মি আমাকে জুলি বলেই ডাকে, ওনার মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আন্টি আমাকে মাফ করে দিবেন আমার জন্যই। আর বলতে না পেরে রিয়ান কান্নায় ভেঙে পড়ে। জুলির আম্মু তখন রিয়ানের কাছে গিয়ে বলল, কাঁদছো কেন? আর আগে তো আমাকে আম্মু বলতে, এখন আন্টি বলে পর করে দিচ্ছ। আগে যার জন্য আম্মু বলতাম সেই তো আর নেই। তো কি হয়েছে, আমার এই মেয়েকে তো বিয়ে করেছো, আর তাই তুমি এখনো আমাকে আম্মু বলেই ডাকবে। ডাকো, আম্মু বলে ডাকো। আম্মু, আমি না সত্যি সেদিন বুঝতে পারি নাই এত কিছু হয়ে যাবে। আপনাদের সাথে যে কথা বলবো সেই সুযোগটাও আমি পাইনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আপনাদের বাসায় আসি, কিন্তু জানতে পারি সবাই নাকি দেশ ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন সেটাও জানি না। জুলির আম্মু, আরে এমন ভাবে বাচ্চাদের মতো করে কাঁদছো কেন? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর ও এমনিও আমার মেয়ে। এই বলেই থেমে গেল। আপনার মেয়ে কি আম্মু? কিছু না, যাও উপরে যাও, অনেক রাত হয়ে গেছে। আজ আর কথা নয়, কাল কথা হবে।
আরে ঈশা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, রিয়ানকে নিয়ে উপরে যা। ঈশা রিয়ানের হাত ধরে রিয়ানকে উপরে নিয়ে গেল। এই, তুমি সব সময় এত বেশি কান্না করো কেন? কাউকে কখনো ভালোবেসেছো? বেশিছি তো। তাকে ছাড়া থাকা কত কষ্টের সেটা তো বুঝতে পারো। তাকে ছাড়া থাকা কষ্টের, কিন্তু আমি তো তাকে ছাড়া থাকবো না। এই যে তোমাকে সব সময় আমার কাছেই বেঁধে রাখবো। আচ্ছা, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশা যখন উপরে যাচ্ছিল তখন রিয়ান খেয়াল করে দেখলো ঈশার পিঠে একটা তিল, যেটা অন্যান্য তিলের থেকে অনেকটাই বড়, আর যেটা জুলির পিঠেও ছিল। এবার রিয়ানের সন্দেহ পুরোপুরি ক্লিয়ার হলো যে এটাই জুলি। কোনোভাবে শুধু মুখের গঠন চেঞ্জ করেছে। আজ একটা সমাধানে আসা যাক। তাই পুরোপুরি শিওর হওয়ার জন্য রিয়ান একটা প্ল্যান বানালো। ঈশা ফ্রেশ হয়ে বের হওয়ার পর বলল, ঈশা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবে? অবশ্যই রাখবো, বলো কি রিকোয়েস্ট? হাত ছাড়া তোমার কোনো জামা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? সেটা পরে এখন আমার সামনে একটু আসবে প্লিজ। মনে হচ্ছে আজ আমার বরটা রোম্যান্স করার শখ জাগছে। ওকে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পরে আসছি। কিছুক্ষণ পর ঈশা রিয়ানের সামনে এসে দাঁড়ালো, এই যে আমি চলে এসেছি। একটা হাতা কাটা জামা পরে। রিয়ান ঈশার বাম হাতে খুব ভালো করে লক্ষ্য করলো। হ্যাঁ, যেটা ভেবেছিল সেটাই লেখা আছে, J+R। রিয়ান ঈশাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জুলি। হ্যাঁ, তুমি আমার জুলি। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন তোমার জুলি হতে যাব? আমি ঈশা। মিথ্যা বলবে না তুমি। জুলির সাথে ঝগড়া হওয়ার পর জুলি এমনভাবে ওর বাম হাত কেটে লিখেছিল J+R, আর তোমার পিঠে যেখানে তিল ঠিক সেখানেই জুলিরও তিল ছিল। তো কি হয়েছে? তুমি আমার জুলি। দেখো রিহান, এত পাগলামি ভালো লাগে না। হ্যাঁ, হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে, তার মানে এই নয় যে আমি তোমার জুলি। আর আমার হাত কেটে J+R লিখেছিলাম ফ্রেন্ডদের সাথে বাজি ধরে। রিয়ান ঈশাকে এইবার ঝাঁকি দিয়ে বলতে লাগলো, আমি মানি না এসব, তুমি আমার জুলি। ঈশা রিয়ানের গালে 2টা চড় বসিয়ে দিয়ে বলল, আর কতবার বলবো আমি তোমার জুলি নই? এতই যদি জুলিকে ভালোবাসো তাহলে সেদিন জুলির সাথে মরে কেন গেলে না? উফ, আর কতবার বলবো আমি জুলি নই? এতই যদি জুলিকে ভালোবাসতে তাহলে সেদিন জুলির সাথে মরে কেন গেলে না? ঈশার কাছ থেকে এইরকম কথা শুনে রিয়ান একদম চুপ হয়ে গেল। ঈশাও চুপ হয়ে গেছে। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর রিয়ান সেখান থেকে চলে আসতে লাগলো। এই, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? রিয়ান কোনো প্রতি উত্তর না দিয়েই বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। পেছনে পেছনে ঈশাও আসছে আর বলছে, রিয়ান, এই রিয়ান, এভাবে যাচ্ছ কোথায়? আমার কথাটা শোনো, দাঁড়াও। কিন্তু রিয়ানের দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। রিয়ান হাঁটছে আর ঈশা দৌড়াচ্ছে, তবুও ঈশা রিয়ানের সাথে পেরে উঠছে না। রিয়ানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর ভাবছে, হ্যাঁ, এটা জুলি না। জুলি হলে এমন কথা কোনো দিন বলতে পারতো না। ঈশা ভাবছে, না, এটা আমি কি করলাম, রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি। হাঁটতে হাঁটতে রিয়ান সেই লেকের ধারেই চলে গেছে। লেকের ধারে সরকার অনেকগুলো লাইটের ব্যবস্থা করে দিলেও চোরেরা এসে অনেকগুলোই চুরি করে নিয়ে গেছে, তাই অনেক জায়গাতেই অন্ধকার। রিয়ান গিয়ে অন্ধকারে একটা জায়গায় বসলো। ঈশাও পাশে গিয়ে বসলো। রিয়ান ঈশার দিকে না তাকিয়ে আনমনে সামনের দিকে তাকিয়ে আছে। প্রায় অনেকক্ষণ নীরবতা। ঈশা এই নীরবতা ভেঙে বলল, আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকবে? চলো বাসায় চলো, রাত হয়ে যাচ্ছে। কি হলো? আমি কিছু বলছি তো, বাসায় চলো, রাত বাড়ছে। আমি যাব না। যাবে না মানে? যাবে না মানে কি? এইখানে এমন ভাবে বসে থাকবে নাকি? হ্যাঁ, থাকবো। বাসায় চলো বলছি। আমার সময় হলে আমি চলে যাব। সময় না, তোমাকে এক্ষুনি আমার সাথে বাসায় যেতে হবে। বলছি তো আমি যাব না। কান দিয়ে যাচ্ছে না নাকি? হ্যাঁ, যাচ্ছে না। তুমি এখানে বসে কেন থাকবে? আমার এখানে বসে থাকতে ভালো লাগছে, তাই থাকবো। যাও তো, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। রাগ করেছো?
রাগ? কার উপর রাগ করব? কার উপর মানে? আমার উপর রাগ করেছো তুমি? না, একটু রাগ করিনি তোমার উপর, উল্টো আমি তোমার কথায় অনেক খুশি হয়েছি জানো। খুশি হয়েছো মানে? ওই যে তুমি বললে না আমি এত জুলি জুলি করি আর জুলিকে এতই যদি ভালোবাসি, ওর সাথে মরে গেলাম না কেন? হ্যাঁ, সত্যি সেদিন আল্লাহ কেন যে আমাকে নিয়ে নিল না, আমি এখন সবার কাছে একটা বোঝা হয়ে গেছি। এখন আর বেঁচে থাকতে ভালো লাগে না। আত্মহত্যা পাপ, যদি পাপ না হতো নিজেকে শেষ করে দিতাম আমি। এই তুমি এসব কি বলছো? কেন, ভুল কিছু বলেছি আমি? তুমি না একটু আগে এই কথা বললে? আমি তো রাগের মাথায় বলে ফেলেছি, তার জন্য কি তোমার মন খারাপ করে বসে থাকতে হবে? আমি কই মন খারাপ করে বসে আছি? তুমি না বললেও আমি বুঝতে পারছি। বেশি বোঝা ভালো না। আমি মোটেও মন খারাপ করিনি। আমি জানি তোমার মন খারাপ। চলো না বাসায় যাই, চলো না। তুমি চলে যাও, আমি আজ বাসায় যাব না। আমি এত রাতে বাসায় একা কিভাবে যাব? সাথে তো গাড়ি আনিনি। তুমি কি করে যাবে সেটা তোমার ব্যাপার। এমনভাবে কেন বলছো? রাস্তায় যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? রিয়ান কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল। আচ্ছা চলো। রিয়ান ঈশাকে বাসায় দিয়ে আবারও বেরিয়ে যায়, কিন্তু ঈশা এটা জানতে পারেনি। পরের দিন সকালে ঈশা ঘুম থেকে উঠে দেখছে রিয়ান বাসায় নেই। ফোন দেয় রিয়ানের নাম্বারে। হ্যালো, বলো। তুমি কোথায়? বাসায় নেই কেন? আমি তো একটু বেড়াতে এসেছি। বেড়াতে গেছো মানে? কাদের বাসায় বেড়াতে গেছো তুমি? তুমি চিনবে না, আমার এক কলেজ ফ্রেন্ডের বাসায় এসেছি। তুমি বলবে তো নাকি আমাকে না বলে তুমি কার বাসায় গেছো? আরোহীদের বাসায় এসেছি। মানে কি? ওই তোরে না বলছিলাম ওই বাসায় না যাইতে? সরি, তুই তোকারি করছো কেন? আর তুমি আরোহীকে চিনো নাকি? আর তুমি কবে আমাকে না করলে? তুই একটা মেয়ের বাসায় কেন গেছিস সেটা বল। আর তোর মেয়ে ফ্রেন্ড কেন থাকবে? তোমার সাথে আমি পরে কথা বলছি। আরোহী খাওয়ার জন্য আমাকে ডাকছে, আমি খেয়ে আসছি। এই বলেই রিয়ান ফোন কেটে দিল। এদিকে ঈশা রাগে ফুঁসছে। না, এইভাবে বসে থাকলে চলবে না। আজকে ওর একদিন কি আমার একদিন। সাহস কত আমাকে না বলে দাঁড়া দেখাচ্ছি মজা। ঈশা গাড়ি নিয়ে বের হয়ে গেল। কি ব্যাপার? আপনি কে? আমি ওর স্ত্রী। ঈশা কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। রিয়ান কোথায়? ভেতরে বসে খাচ্ছে। ঈশা ভেতরে গিয়ে দেখে রিয়ান খাচ্ছে। ওই তোরে আগে বলেছিলাম না এই বাসায় আর না আসতে? কবে না করেছিলে? আর তোমার সাথে কথা পরে বলছি, আগে আমাকে খেতে দাও। আরে রাখ তোর খাওয়া, আজকে বাসায় চল, তোর খবর আছে। এই বলে রিয়ানের কলার ধরে উঠিয়ে নিয়ে যাচ্ছে। রিয়ান আরোহীকে উদ্দেশ্য করে বলছে। দোস্ত, আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আর হ্যাঁ, তোর হাতের রান্নাটা অনেক ভালো ছিল। আর আঙ্কেল আন্টিকে আমার সালাম জানিও। ঈশা আরো রেগে গিয়ে দ্রুত গতিতে রিয়ানকে সেখান থেকে নিয়ে চলে আসলো। এসে রিয়ানকে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। রাগে ঈশার চোখ মুখ লাল হয়ে আছে। আচ্ছা, তুমি কি আরোহীকে আগে থেকে চিনতে? আমি কিভাবে আগে থেকে চিনবো? তাহলে জানলে কিভাবে এখানে আরোহীদের বাসা? এমন প্রশ্ন শুনে ঈশা একটু ঘাবড়ে গেল। কেন, আমার কি কোনো ফ্রেন্ড নাই? আমি তাদের মাধ্যমে জেনে নিয়েছি। ও তাই বলো? এখন আর একটাও কথা হবে না। তোর সাথে আমার বোঝাপড়া হবে বাসায় গিয়ে। সে বাসায় গিয়ে বোঝাপড়া করো। আর যাই বলো, আরোহীর হাতে রান্নাটা সেই লাগছে আমার কাছে, একদম সে আগের মতোই আছে। উফ, আরোহীর নাকি এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? আরোহীকে বিয়ে করা দরকার ছিল, তাহলে অন্তত প্রতিদিন এত ভালো ভালো রান্না খেতে পারতাম। ঈশা এইবার গাড়ি থামিয়ে রিয়ানের গলা চেপে ধরে বলল। আর একবার যদি ওই মেয়ের নাম উচ্চারণ করিস তোকে মেরে আমি জেলে যাব, এই বলে দিলাম। আরে আমার লাগছে তো, আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দাও আমাকে। তাহলে বল, আর ওই মেয়ের নাম মুখে আনবি? না না, আর আনবো না, ছাড়ো আমায়। আমি বুঝলাম না, তুমি আরোহীর নাম শুনে এত রেগে যাও কেন? তুই আবার ওর নাম নিলি? সরি সরি, আর নিব না ওর নাম। সারা রাস্তা রিয়ান গাড়িতে চুপ করে বসেছিল। এই আমরা চলে এসেছি, এখনো কেন বসে আছিস? না, আমি নামবো না, আমাকে মারবে তুমি। সেটা এখানে না, রুমে নিয়ে গিয়ে মারবো। কিন্তু আমার দোষ কি? সেটাও রুমে গিয়ে বলবো। এই বলে রিয়ানকে গাড়ি থেকে নামিয়ে জোর করে রুমে নিয়ে গেল।
তারপর রুমের দরজা বন্ধ করে দিল। এই দরজা আটকালে কেন? যাতে করে তুই পালিয়ে যেতে না পারিস হারামি। রিয়ানকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল, তোকে বলেছিলাম আমি ওই বাসায় না যেতে। না, তুই বলনি, জুলি বলছিল। সে যেই বলুক, তবুও তুই গেলি কেন? জুলি কষ্ট পাবে বলে আমি যেতাম না, কিন্তু এখন তো জুলি নেই তাই। জুলি কষ্ট পায় না সেটা ঠিক আছে, কিন্তু অন্য একজন ঠিক কষ্ট পাচ্ছে। এই বলেই বুকের উপর কিল ঘুষি শুরু হয়ে গেছে। আরে আমার লাগছে, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাবার জন্যই তো দিচ্ছি। আমাকে কষ্ট দিলি কেন তুই? আমি কিভাবে তোমাকে কষ্ট দিলাম? তুই জানিস না আমি আরোহীকে সহ্য করতে পারি না। আমি জানতাম জুলি সহ্য করতে পারে না, কিন্তু তুমিও যে পারবে না সেটা জানতাম না। আর কেনই বা পারো না? কারণ ওই ডাইনি তোকে প্রপোজ করেছিল। তুই সেটা জানলে কিভাবে? আমাকে রাত্রি বলেছে। একদম মিথ্যা বলবা না, এটা আমি আর জুলি ছাড়া কেউ জানে না। তাহলে তুমি আমার জুলি বলো। রিয়ানের কথা শুনে ঈশা বলল, আমার কাজ আছে, আমি গেলাম। রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানকে ছেড়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। ঈশার এইরকম ব্যবহারে রিয়ানের সন্দেহ আরও বেড়ে গেল। আর জুলি আর রিয়ান যে কথা জানতো সেটা ঈশা জানলো কি করে, সেটা ভাবার বিষয়। এটাই কি জুলি? হ্যাঁ, এটাই জুলি। কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে থাকছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, এইবার আমাকে একটা বড় প্ল্যান করতে হবে। ও যদি জুলি হয় তাহলে ও নিজেই স্বীকার করবে যে ও জুলি। রিয়ান নিচে চলে গেল, দেখে ঈশা জুলির আম্মুর সাথে বসে কি যেন গল্প করছে। রিয়ানকে দেখে জুলির আম্মু বলল, রিয়ান, তুমি কিন্তু আমার মেয়ের সাথে এটা একদমই ঠিক করনি। ঈশা আমার মেয়েই তো, তুমি ওকে কাঁদিয়ে ঠিক করনি। আমি কিভাবে ওকে কাঁদালাম? তুমি আরোহীর বাসায় কেন গিয়েছিলে? আম্মু, জুলি আমাকে বলেছিল আল্লাহ না করুক যদি জুলির কোনোদিন কিছু হয়ে যায় তখন তো আমি একা হয়ে যাব। কিন্তু আমি যদি এমন কাউকে খুঁজে পাই যে আমাকে জুলির মতো করেই ভালোবাসে, তার সাথে রিলেশন করতে। না আম্মু, আমি কোনোদিন ওকে এই কি হলো, থেমে গেলে কেন? আর আমি এমন কাউকে খুঁজে পেয়েছি, তাই আমি তার সাথে রিলেশন করব। জুলিকে দেওয়া কথা আমি ফেলতে পারবো না। তার মানে কি রিয়ান, তুমি কি এখন ঈশাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করবে নাকি? দেখুন আম্মু, জুলিকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। ও চলে যাবার পর আমি অন্য কাউকে খুঁজে দেখিনি, কিন্তু কাল যখন আরোহীর বাসায় গেলাম তখন আমি বুঝতে পারলাম আরোহী আমাকে জুলির মতোই ভালোবাসে, তাই আমি আরোহীর সাথে রিলেশন করে জুলিকে দেওয়া কথা রাখতে চাই। খেয়াল করে দেখলাম ঈশা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। চলে আসলাম রুমে। কতক্ষণ পর ঈশা আসলো। রিয়ান, তুমি একটু আগে যা বলেছিলে সব কি সত্যি? তবে বুঝতে পারছিলাম ঈশা কান্না করছে। হ্যাঁ, যা বলেছি সব সত্যি। তাহলে সেটা আমাকে আগে বলতে। আমাকে বলার সুযোগ দিলে তো বলবো। তুমি আরোহীর সাথে রিলেশন করতে পারবে না। তাহলে তুমি স্বীকার করো তুমি আমার জুলি। রিয়ান, আমি যে নই সেটা কেন স্বীকার করব? আমি জানি তুমি আমার জুলি। তুমি ভুল জানো। তার মানে তুমি আমার জুলি না, তাই তো? হ্যাঁ ঠিক, তাই আমি ঈশা। তাহলে তোমার কথা রাখতে পারলাম না, সরি। কেন রাখতে পারবে না? কারণ আমি জুলিকে কথা দিয়েছিলাম যে মিথ্যা বলবা না তুমি, এইরকম কোনো কথা দাওনি। সেটা তুমি জানবে কিভাবে আমি জুলির কাছে কোনো কথা দিয়েছিলাম কিনা? কারণ তাই কি? আমি তোমার বউ। বউ তো কি হয়েছে তাই তুমি আরোহীর সাথে কোনো প্রকার রিলেশন করতে পারবে না। সেটা আমি বুঝে নিব। ওই আমি যেটা বলছি কান দিয়ে যাচ্ছে না নাকি? ভালোভাবে বলছি তাই হজম হচ্ছে না। আমি থাকতে আবার অন্য মেয়ের সাথে রিলেশন একদম মেরে ফেলবো। মেরে ফেলো, তাও আমি জুলির কাছে তাড়াতাড়ি যেতে পারবো। না, মারবে না। ওটাও একটা ডাইনি, ওর জন্য এখনো আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। এই বেলা অনেক হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে। তুমি না ওখান থেকে খেয়ে আসলে? খেতে দিলে তো খাবো, মাত্র তো খেতে বসেছিলাম আর তুমি আমাকে নিয়ে আসলে। বেশ করেছি। আমি থাকতে কেন তুমি ওর হাতের রান্না খাবে? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি। গুল্লি মারি তোর ইচ্ছার। নিচে চল, খেতে দিচ্ছি। আমি একটা ভিলেনি হাসি দিয়ে আবার এমনভাবে বললে আমি যাব না। জানো আরোহী আমাকে কত সুন্দরভাবে খেতে ডাকছিল।
কিভাবে ডাকছিল? আমি ঘুমেছিলাম, আরোহী আসলো, এসে আমাকে ডাকলো, এই শুনছো, তোমার জন্য কত কিছু রান্না করেছি, খাবে চলো। আমার কথা শুনে ঈশা ডুম করে আমার নাকে একটা ঘুষি দিল। আও! সরি, তোমাকে মারতে চাইনি। তোমার কথা শুনে আমার আরোহীর উপর রাগ হয়েছিল, তাই ভাবছিলাম তুমি আরোহী। উহ, কি ব্যথা! চলো, নাকে বরফ ধরবে। লাগবে না আমার মেরে, এখন আসছে আদর করতে। সরি বাবু, আমি ইচ্ছা করে দেইনি, চলো না। এই চল বলেই জোর করে নিয়ে গেল। তারপর যখন বরফ ধরছিল তখন জুলির আম্মু এসে বলল, কি রে, ওর নাকে কি হয়েছে? আর বলো না, জামাই আদর করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, তো তাই এখন বরফ ধরতে হচ্ছে। তোমার জামাই এত দুষ্টু যে আদর বেশি পেতে চাইছিল, যার ফলে এখন এই অবস্থা। তারপর ঈশার উদ্দেশ্য করে বলল, এই চলো, আর নাক ধরে বসে থাকতে হবে না, খাবে চলো। না, আমি খাবো না, আমাকে মারলে কেন? তুমি এই কথাটা আমাকে বললে কেন? আমি তো সত্যি বলছি। তাই মেরেছি, চলো খাবে চলো এখন। তোমার জন্য একটা শাস্তি আছে, যদি সেটা মাথা পেতে নাও তাহলে খেতে পারি। বলো কি শাস্তি? আমাকে খাইয়ে দিতে হবে, বলো দিবে? এটা কোনো শাস্তি হলো? এটা তো তোমার জন্য খুশির বিষয়। চলো, তোমাকে আজ আমি নিজের হাতে খাইয়ে দিব। কয়েকদিন পর রিয়ান অনেকভাবে চেষ্টা করেছে, ঈশাকে দিয়ে কোনোভাবেই স্বীকার করাতে পারছে না যে ও জুলি। তবে রিয়ানও যে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাইরে থেকে ঘুরে এসে রিয়ান রুমে প্রবেশ করলো। তবে আসার আগে সিগারেট আর মদের বোতল নিয়ে এসেছে। জুলি এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। ঈশা রুমেই ছিল। রিয়ানের হাতে এইসব জিনিস দেখে, এই তুই এইসব বাসায় কেন এনেছিস? জানো জুলি এইগুলো খুব পছন্দ করতো। আমি আর জুলি একসাথে বসে খুব খেতাম। জুলি তো ফুরফুর করে সিগারেট টানতো। আমিও টানবো। ঈশার কথা শুনে রিয়ান এই প্রথম অবাক হয়ে গেল আর মনে হলো না, এটা জুলি না। কারণ জুলি সিগারেটের ধোঁয়ায় সহ্য করতে পারতো না, সেখানে নাকি সিগারেট টানবে, কি আজব। মানে তুমি সিগারেট খাবে? খাবো আমি, দাও, ফুরফুর করে টানবো। এই নাও। দাও, ওই মদের বোতলটাও আমার হাতে দাও। কেন, মদের বোতল দিয়ে তুমি কি করবে? ঠকঠক করে গিলবো। দাও আমাকে, আমি খেয়ে আবার তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও, বেশি খাবে না, কিন্তু আমার জন্য রেখে দিবে। মদের বোতল হাতে নিয়ে ঈশা সেটা ফ্লোরে ছুঁড়ে মারল। সাথে সাথেই ভেঙে চুরমার হয়ে গেল। কি ভেবেছিলে চান্দু, আমি তোমাকে মদ খেতে দিব আর আমি নিজেও খাবো? নাও, এখন ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে খেয়ে নাও। আর এই সিগারেটের প্যাকেট এখন আমি জানালা দিয়ে ফেলে দিব। এই বলেই ঈশা জানালার দিকে এগোতে থাকলো। রিয়ান ঈশাকে ধরতে যাবে, ঠিক সেই সময় ভাঙা কাচের টুকরো রিয়ানের পায়ে বেঁধে গেল। আর সাথে সাথেই রিয়ান চিৎকার দিয়ে বিছানার উপর বসে পড়ল। পেছন ফিরে দেখে রিয়ানের পা দিয়ে সামনে রক্ত বের হয়ে যাচ্ছে। ঈশা সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়ে রিয়ানের কাছে এসে প্রথমেই কাচের টুকরোটা রিয়ানের পা থেকে বের করলো। তারপর চেপে ধরলো যাতে করে রক্ত আর বের না হয়। এই তুমি আমার পা ধরেছো কেন? কোনো কথা বললো না। আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কথা বলতে না করছি তো নাকি? প্লিজ কাঁদবে না। কেন? আর জুলি কাঁদলে তোমার কষ্ট হতো? আমি কাঁদছি তাতে তোমার কি? কেন জানি আমার এখনো কষ্ট হচ্ছে। সরি বাবু, সব আমার জন্য। তোমার কোনো দোষ নেই, আমি তো মদের বোতল এনেছিলাম। তবু আমি যদি না ভেঙে কোথাও রেখে দিতাম। আমার দিকে একটু তাকাও তো। ঈশা রিয়ানের দিকে তাকালো। হ্যাঁ, রিয়ান ঠিক ধরেছে। জুলির অল্প একটু কান্না করলে যেমন চোখ লাল হয়ে যেত, ঈশারও সেটাই হয়েছে। এই দেখেছো, কেঁদে চোখ লাল করে ফেলেছো। কান্না থামাও প্লিজ। এই কান্না করতে করতে তো চোখ লাল করে ফেলেছো, এইবার কান্না থামাও প্লিজ। আমি কান্না করব। কেন করবে? তুমি আমার জন্য ব্যথা পেলে তাই কান্না করব। আচ্ছা, তুমি কান্না করলে কি আমার ব্যথা কমে যাবে? ও হ্যাঁ, তাই তো। আমি সেই কখন থেকে কান্না করে যাচ্ছি। তোমার পা কেটে গেছে, মলম দিতে হবে তো। আচ্ছা তুমি একটু বসো, একদম উঠবে না, আমি মলম দিয়ে আসছি। ঈশা মলম আনতে চলে গেল। আর রিয়ান ভাবছে একটা মানুষের সাথে আরেকটা মানুষের এত মিল কিভাবে হয়। ঈশা মলম নিয়ে এসে রিয়ানের পায়ে লাগিয়ে দিল। তারপর ফ্লোরে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করে নিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো ঘুমাতে চলে গেল।
রিয়ান আর ঈশা পাশাপাশি ঘুমালেও রিয়ান কখনোই ঈশাকে স্পর্শ করেনি। ঘুমের ঘোরে রিয়ান কি একটা বলছে শুনে ঈশার ঘুম ভেঙে যায়। রিয়ান, তুমি এইসব কি বলছো? রিয়ান কোনো উত্তর না দিয়ে আবোল তাবোল বলে যাচ্ছে। কি হলো রিয়ান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এমনভাবে আবোল তাবোল কেন বকছো? এই বলে ঈশা যখন রিয়ানকে ধাক্কা দিল তখনই বুঝতে পারল রিয়ানের শরীর অনেক গরম। তারপর ঈশা রিয়ানের কপালে হাত দিয়ে দেখে রিয়ানের শরীরে অনেক জ্বর। রিয়ান, এই রিয়ান, হুম। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? হুম। মাথায় পানি নিবে, জলপট্টি নিবে। রিয়ান কোনো উত্তর দিল না। তবে শরীরে যে জ্বর, এতে মাথায় পানি ঢেলে শরীর মুছিয়ে দিলেই ভালো হবে। ঈশা উঠেই পানি আনতে চলে গেল। কিছুক্ষণ পর বালিশের নিচে একটা বড় পলিথিন রেখে পানি ঢালতে লাগলো। বেশ কিছুক্ষণ পানি ঢালার পর ঈশা রিয়ানকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তবে আমার পাটা খুব ব্যথা করছে। তোমাকে আমি ব্যথার ঔষধ খেতে বলছিলাম, তুমি তখন খেলে না কেন? দাঁড়াও, আমার ব্যাগে জ্বরের ঔষধ আছে কিনা দেখি। ঈশা নিজের ব্যাগ খুঁজে ওষুধ বের করলো। সেটা রিয়ানকে খাইয়ে দিল। সারা রাত ঈশা ঘুমাতে পারেনি। কতক্ষণ পর পর মাথায় পানি ঢেলেছে আর জলপট্টি তো দিয়েই গেছে। রাতের থেকে সকালের দিকে জ্বর অনেক কম। রিয়ান ঘুমিয়েছিল। ঈশা উঠে রিয়ানের জন্য স্যুপ করতে গেছে। স্যুপ করে নিয়ে এসে রিয়ানকে ডেকে তুলল। আমি উঠে বসতে পারবো না, আমার ভালো লাগছে না। একটু কষ্ট করে উঠে বসো, স্যুপটুকু খেয়ে আবার শুয়ে থেকো। রিয়ান উঠে বসলো আর ঈশা রিয়ানকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। এই, তোমার চোখ এত ফুলছে কিভাবে? মনে হয় সারা রাত ঘুমায়নি, তাই এত ফুলেছে। তুমি কিছু খেয়েছো? না, তোমাকে খাইয়ে দিয়ে তারপর খাবো। আর তারপর তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। রিয়ানকে স্যুপ খাইয়ে দিয়ে ঈশা নিজেও কিছু একটা খেয়ে নিল, কিন্তু খেতে একদম ইচ্ছা করছিল না। তাই অল্প কিছু খেয়ে রিয়ানকে নিয়ে বের হলো। ডক্টরকে দেখিয়ে ওরা বের হলো। এই আমার না ঘুরতে যেতে ইচ্ছা করছে। কি বলো, এই শরীর নিয়ে তুমি ঘুরতে যাবে? হ্যাঁ চলো না, আমরা ঘুরতে যাব, চলো চলো। আচ্ছা বাবা, যাব, কিন্তু কোথায় যেতে হবে বলো? আমরা পাহাড় দেখতে যাব। এই তুমি কি বলো, এই শরীর নিয়ে এত দূর জার্নি করতে যেতে পারবে? যেতে তো আমাকে হবেই, চলো। ঈশা আর কোনো উপায় না পেয়ে ওরা যেতে লাগলো। কিন্তু পাহাড়ি রাস্তায় ঢোকার আগ মুহূর্তেই রিয়ান বলল, আমি পানি খাবো, গাড়িতে পানি আছে? না, পানি নেই। আচ্ছা তুমি একটু বসো, আমি ওই দোকান থেকে পানি নিয়ে আসছি। ঈশা পানি আনতে গেল। পানি কেনা শেষে যখন ফিরে তাকিয়েছে তখন দেখি গাড়ি নেই, সাথে রিয়ানও নেই। ঈশা তো অস্থির হয়ে গেল। কোনো উপায় না পেয়ে নাম্বারে কল দিল। হ্যালো, তুমি কোথায়? আমি তো পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি। মানে কি, তুমি গাড়ি ড্রাইভ করছো? হ্যাঁ করছি, জানো একটুর জন্য ট্রাকের সাথে ধাক্কা লাগাইনি। রিয়ান, তুমি কোথায়? আর যেখানে আছো সেখানে ব্রেক করে সামনে আর একটু যাবে না? সেটা বললে হয়? আজ আমি জুলির কাছে চলে যাব। চুপ শয়তান, এইসব কি বলছো? হঠাৎ বিকট একটা শব্দ আসলো। এই রিয়ান, কি হলো, তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, শুধু গাড়িটাকে গাছের সাথে লাগিয়ে দিছিলাম। দেখো রিয়ান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। সেটা তুমি করছো। তুমি জুলি হওয়া সত্ত্বেও দিনের পর দিন ঈশার অভিনয় করে যাচ্ছ। আমি জুলি না। হ্যাঁ মেনে নিয়েছি তুমি জুলি না, তাই তো আমি আমার জুলির কাছে চলে যাব। গাড়ির স্পিড এখন 80+। এই স্পিড কমাও, এমন রাস্তায় কেউ এত স্পিডে গাড়ি চালায়? কিছু হয়ে যাবে তো, মাফ। হবার জন্যই তো চালাচ্ছি। আমি জুলিকে ছাড়া আর থাকতে পারবো না। আর শোনো, তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। কিসের মাপ? আর কত কষ্ট দিবি তুই আমাকে? হ্যাঁ, আমি তোর জুলি। সেদিন আমি মরিনি, মরেছিল আমার ছোট বোন অধরা। সত্যি তুমি আমার জুলি তো? হ্যাঁ, আমি জুলি। আমি বিশ্বাস করি না। তুমি যদি জুলি হও তাহলে তুমি আমাদের মাঝে ঘটে যাওয়া একটা ঘটনা বলো, যেটা আমি আর তুমি ছাড়া কেউ জানে না। তুই আর আমি একবার ঘুরতে গেছিলাম, সেখানে ওই এলাকার মুরব্বীরা আমাদের নানানভাবে অপমান করছিল। হ্যাঁ তুমি আমার জুলি। ওকে, আমি আসছি। রিয়ান ফিরে আসলো। জুলি হাজার চিন্তার মধ্যে ছিল। রিয়ান ফিরেছে এটা দেখে অনেক শান্তি পেল, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
এই তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছি। এখন সব আমাকে বলো, কেন এই নাটক করলে? তারপর জুলি গাড়ি ড্রাইভ করে বাসায় আসলো। তারপর ওরা সোজা রুমে চলে গেল। হ্যাঁ বলো, এতদিন কেন এত নাটক? আর তোমার যমজ বোন ছিল, সেটা আমাকে বলনি কেন? বলবো, সব বলবো বাসায় গিয়ে। হ্যাঁ, অনেক ছোট থেকেই নানু বাসায় থাকে। আর সেদিন যখন আমি বের হচ্ছিলাম তখন অধরা আমাকে বলল ও নাকি তোমার সাথে ঘুরতে চায়। আমি অনেকবার না করার সত্ত্বেও ও জেদ করে, তাই ওকে পাঠিয়ে দেই। সেদিন আমি তোমার সাথে থাকতে হয়তো আমি বেঁচে থাকতাম না। ওর মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছি, তাই তো। আর তোমার সামনে এসে এটা কখনো বলিনি। তোমার জুলি মরেনি, বেঁচে আছে। আর তাই কয়েকদিন দেশে থেকেই আমরা চলে যাই লন্ডন। তোমার খোঁজখবর সবসময় নিয়েছি, কিন্তু শুনলাম দিনের পর দিন তোমার অনেক অবনতি হচ্ছে। তাই নিজের মুখে প্লাস্টিক সার্জারি করে চলে আসলাম দেশে, তাতে করে আমাকে চিনতে না পারো। আমি জানতাম হঠাৎ করে আমাকে দেখলে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর বলতে পারবো না, যতটুকু দরকার ততটুকু বললাম। কিন্তু তারপরেও কেন আমার কাছে পরিচয় ঢোকালে? আমি দেখতে চেয়েছিলাম তুমি অন্য কাউকে পেয়ে জুলি মানে আমাকে ভুলে যাও নাকি। কিন্তু আমি যেটা দেখলাম, আমি ভুল কাউকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমাকেই ভালোবাসে। আও, কি হলো? হাতে ব্যথা। কিভাবে পেলে? যখন গাছের সাথে গাড়ি ঘষে গেল তখন পেয়েছিলাম। হ্যাঁ, তুই তো একটা হারামি। কিভাবে সত্যি বের করে নিতে হয় ভালোই জানিস, হারামি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাবে না তো? না, আর কখনো যাব না। এইভাবেই চলবে তাদের ভালোবাসাময় জীবন।